আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। স্বাগতম আপনাদের সবাইকে আজকের প্রথম আলো উত্তর আমেরিকার জনপ্রিয় সম্প্রচার টক অফ দ্য উইক অনুষ্ঠানে। আজকের বিশেষ আয়োজন যার নাম আজকের বাংলাদেশ। এই পর্বে আমাদের সাথে আয়োজনে আছি আমি সোহানা নাজনীন। আমাদের সাথে আছেন কাকন রেজা, যিনি নিজ জ্ঞান পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা থেকে আলোকপাত করবেন কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে। সাথে আরো থাকছেন টক অফ দ্য উইকের সার্বিক পরিচালনায় ক্যামেরার পেছনে থাকা সেই মানুষটি, এইচবিরিতা। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেগুলো আমাদের ব্যক্তি জীবন, সমাজ, অর্থনীতি এবং রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছে। আমাদের 1 মাস আগে ছাত্র আন্দোলনের ব্যাপারটি সফলতা পাওয়ায় আজকে সেই 5 তারিখ, আজ সেপ্টেম্বরের 5 তারিখ, 1 মাস পূর্ণ করেছি আমরা। এসব নিয়ে কথা বলবো, আমাদের দেশের এখন বর্তমান অবস্থা, আমাদের কি করা উচিত, কোনটা কিভাবে হচ্ছে, এসব নিয়ে আলোচনা এবং সমালোচনা। স্বাগত জানাচ্ছি কাকুন রেজাকে। এইচবিডিতে আপনাকেও স্বাগতম। প্রিয় দর্শক, প্রথম আলো ইউএস এর ফেসবুকে লাইভ দেখা যাচ্ছে আজকের অনুষ্ঠানটি। শেয়ার করে মন্তব্য করে পাশে থাকবেন আমাদের। আমাদের ওয়েবসাইট প্রথম আলো ny.com, ওয়েবসাইটটিতে গিয়ে দেখে নিতে পারেন গুরুত্বপূর্ণ সব খবর। ভিডিও ট্যাবে গিয়ে দেখতে পারেন পুরনো অনুষ্ঠানে ধারণ করা মূল্যবান সব আলোচনা ও তথ্যচিত্র। আমাদের ইউটিউব চ্যানেল প্রথম আলো ইউএসএ শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, আপনিও সঙ্গে রাখুন। ফিরে যাচ্ছে আমি অতিথিদের কাছে। প্রথমে যাচ্ছি কাকুন রেজার কাছে। কাকুন রেজা, আপনি আছেন? কাকুন রেজা, আপনি আছেন? কাকন রেজাকে তো দেখা যাচ্ছে। কাকন উনি রেজা কি আপনার। আনমিউট করে রেখেছেন? হ্যাঁ, হ্যাঁ, কাকন রেজা আপনার মাইক ক্যামেরাটা আনমিউট করতে হবে। আচ্ছা, আমরা একটু সময় দিচ্ছি। ওনার সম্ভবত ইন্টারনেট কাজ কানেকশন করছে সমস্যা না। হচ্ছে। কাজ করছে না। হ্যাঁ, হ্যাঁ, একটু এখানে হয়তো। বলে রাখি যে কাকুন্দি যে বাংলাদেশ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন, যেখানে এখন সকাল 6টা, ভোর 6টা। আমি জানি না হয়তো ওখানে কোনো সমস্যা হচ্ছে কিনা, তবে নিশ্চয়ই খুব খুব অল্প সময়ের মধ্যে উনি আমাদের সাথে যোগ দেবেন। উম, উনি কি আনমিউট করে রেখেছেন? সোহানা নাজনীন, কাকন রেজার সাথে যোগাযোগ হয়েছে। ওনার এখানে ইলেকট্রিসিটি চলে গেছে, তো যার কারণে উনি এই মুহূর্তে মিউটে আছেন, বাট উনি শীঘ্রই চলে আসবেন। আমরা ততক্ষণ পর্যন্ত আলোচনা চালিয়ে যেতে পারি। আমি তাহলে আপনার সাথে আলোচনা পর্ব শুরু করে দিই, বরঞ্চ যেই প্রশ্নটা আপনার সাথে আছে আমি সেটাই করতে চাচ্ছি। হয়ে যাক তাহলে, হ্যাঁ। আচ্ছা, আমার কাছে একটা বিশেষ আপনার কাছে আমার একটা বিশেষ ব্যাপারে জানার আছে, যে বাংলাদেশের সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপনি যে লেখাগুলো লিখেছেন সেগুলো আমি পড়েছি। আপনাকে বিরোধীদের প্রশ্নের মুখোমুখি হয়েছে বিভিন্ন সময়, বিশেষ করে বাক স্বাধীনতা হরণ করা নিয়ে। সোশ্যাল মিডিয়ার এই বাক স্বাধীনতা লঙ্ঘন সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাচ্ছি। আসলে যাই হোক, সরি, আমি কাকন রেজা, আমাদের আজকে শুরু করার কথা ছিল, কিন্তু আমাদের তো চালিয়ে যেতে হবে। তো আপনি যেটা জানতে চেয়েছেন কি, সোশ্যাল মিডিয়া যে বাক স্বাধীনতাটা। বাক স্বাধীনতার ব্যাপার হ্যাঁ, নিয়ে। হ্যাঁ, দেখুন, আমরা যদি এটা নিয়ে সোশ্যাল মিডিয়া সবকিছু যদি আমরা গণনায় নিই, হুম হুম। তাহলে যেটা হবে যে আমাদের মাথা নষ্ট হয়ে যাবে। কারণ সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে আমরা সবকিছু বলতে পারি, সবকিছু শেয়ার করতে পারি। যাই হোক, তো হ্যাঁ, আপনার প্রশ্নটা যুক্তিসঙ্গত ছিল। বাক স্বাধীনতার কথা যদি আমরা আসলে বলি না, তার আগে আমাদেরকে বুঝতে হবে যে আসলে এর প্রকৃত সংজ্ঞাটা কি। মানে বাক স্বাধীনতা মানে কি যে আমাদের যা খুশি আমরা বললাম এরকম, নাকি এখানে কিছু সীমাবদ্ধতা আছে কিংবা থাকা দরকার? তো আমি যতটুকু জানি, আমি খুব ক্ষুদ্রজ্ঞানের একটা মানুষ, আমি যতটুকু জানি বাক স্বাধীনতা আমাদের একটা মৌলিক অধিকার, এবং আমাদের চিন্তা, মতামত, অভিব্যক্তির একটা স্বাধীনতার নিশ্চয়তা দেয় যে আমরা কি ভাবছি, কি বলছি। তো বাক স্বাধীনতা আসলে ব্যক্তি সমাজের বিভিন্ন মতামত এবং চিন্তাধারাকে সম্মানে রেখেই গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি
উন্নয়নে ভূমিকা রাখে। তো আমরা সোশ্যাল মিডিয়া হোক বা ব্যক্তি জীবন, লেখার জগতে কিংবা লেখার জগৎ হোক, আমাদের চিন্তা ভাবনা, পর্যবেক্ষণ, অভিজ্ঞতা থেকেই কিন্তু আমাদের আবেগ অনুভূতির মাধ্যমে মতামত প্রকাশ করি। আপনার একটা মতামত থাকতে পারে, আমার একটা থাকতে পারে, যে কোনো ইস্যু নিয়ে আমরা কথা বলতে পারি। তো আমাদের সেই মতামত যদি কারো পছন্দ না হয় কিংবা কারো কাছে অযৌক্তিক বা ক্ষতিকর মনে হয়, তবে তিনিও কিন্তু এর বিরোধিতা করতে পারেন, সমালোচনা করতে পারেন, নিজের মতো মত প্রকাশ করতে পারেন। তো এইখানে আমাদের মতামত প্রকাশ করা, আমার মতামত প্রকাশ করার যেমন একটা বাক স্বাধীনতার অংশ, এটা যে সোশ্যাল মিডিয়া হোক, ব্যক্তি জীবনে হোক, লেখার জগতে হোক, তেমনি আমার যে মতামতের আহ, বিপক্ষে আপনার মতামত জানানো, সেটাও কিন্তু, কিংবা সমালোচনা করা, সেটাও কিন্তু বাক স্বাধীনতারই অংশ। আমরা আসলে ওই গোলমালটা আমাদের এখানেই হয়ে যায়, যে এটাও কিন্তু আমাদের একটা বাক স্বাধীনতার অংশ। এখন সোহানা আপা, ধরেন আপনি, আপনি বললেন যে সোহানা, আমরা নিজেরাই কথা বলছি কাকুনের যারা আসা আগ পর্যন্ত। তা এখন সোহানা রাজদিন, আপনি হয়তো বললেন যে আম, শেখ হাসিনা দেশের জন্য বহু কিছু করে গেছে, তার মতো নেত্রী মানে আমাদের ইতিহাসে বিরল। আপনি এটা বলতেই পারেন, এটা আপনার ভাবনা, ওনার প্রতি আপনার শ্রদ্ধা। তো এটা বলার অধিকার আপনার আছে, স্বাধীনতা আছে। এখন আমি যদি আপনাকে বলি যে আপনার ধারণা ভুল, আম, এখানে আপনার ধারণা ভুল এবং শেখ হাসিনা ওরকম কিছু করেনি, উনি স্বৈরাচারী ছিলেন, দেশের অনেক ক্ষতি করেছেন, তো সেটাও কিন্তু বলার অধিকার আমার আছে, এটাও কিন্তু আমার বাকস্বাধীনতার অংশ, তাই না? সমস্যাটা এখানেই হয় যখন আমরা মতবিরোধ করতে গেলে তখন কেউ থামিয়ে দেয়। হ্যাঁ, আমাকে অনেক জায়গায় থামিয়ে দেওয়া হয়েছে যে বাকস্বাধীনতার হরণ করা হচ্ছে এটা। তো আমি সেটাই আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে ওই মতবিরোধটাও কিন্তু বাকস্বাধীনতার অংশ, না? এখন আপনি আমাকে এটা বলতে পারেন না যে ও তুমি আমার বাকস্বাধীনতা হস্তক্ষেপ করছো, মানে আমার স্বাধীনতা হরণ করছো। আপনি এই জায়গায় যে জিনিসটা বলতে পারেন সেটা হচ্ছে, আপনি বলতে পারেন যে আম, ঠিক আছে, তুমি শেখ হাসিনা সম্পর্কে এরকম একটা কথা বলো, তুমি এটার প্রমাণ দাও, যৌক্তিক প্রমাণ দাও, তুমি যেটা বলেছো এটা যৌক্তিক প্রমাণ দাও, কিভাবে উনি ক্ষতি করেছেন। তো আমরা দেখা যায় কি, আমরা সেই দিকে না গিয়ে আমরা খুব ডিরেক্টলি একটা কথা বলে ফেলি যে না, আমি আমি তো এখন, হ্যাঁ আমি দেখেছি যে আমরা তো এখন কথাই বলতে পারি না, কিছু বললে এখানে এসে আমাদের স্বাধীনতা হরণ করে। বিষয়টা তা না। সোশ্যাল মিডিয়ার মনের ভাবনা, মতামত প্রকাশ করা একটা বাকস্বাধীনতার অংশ হলে এখানে কিন্তু এর পরিধি নির্ধারণে কিছু নৈতিক এবং আইনগত সীমাবদ্ধতা থাকতে পারে। এবং সেটা কিভাবে? কারণ আমরা যখন পাবলিকলি আমাদের মতামত বা কোনো মন্তব্য, কোনো অভিব্যক্তি আমরা প্রকাশ করি, এটা কিন্তু তখন আর ব্যক্তিগত থাকে না, এটা কিন্তু একটা সামাজিক অভিব্যক্তি হয়ে দাঁড়ায়। আপনি যদি ব্যক্তিগতই রাখতে চান তাহলে তো সেটা আপনি আম, নিজে নিজে বিড়বিড় করে বলবেন, ঘরে বলবেন, আপনি তো সোশ্যাল মিডিয়ায় এটা আপনি বলবেন না, ছড়াবেন না, তাই না? তো পাবলিকলি মতামত বা উম, যে কিছুই আপনি বলেন, এটা কিন্তু আর আপনার ব্যক্তিগত থাকে না, এটা একটা সামগ্রিক একটা বিষয় হয়ে যায়, একটা সামাজিক অভিব্যক্তি হয়ে যায়। তো এখন আমার, আপনি বলতে, আমার মতামত যদি ধরেন কোনো কিছু আমি বললাম আপনাকে, লিখলাম, বিরোধিতা করলাম, সেটা যদি সহিংস হয়, আহ কিংবা দেখা যায় যদি কোনো গোষ্ঠী বা বিরুদ্ধ কোনো ধর্ম, গোষ্ঠী, জাতীয়তা, এরকম কোনো যদি হানিকারক হয়, আক্রমণাত্মক হয়, ধর্ম বিদ্বেষ ছড়ায়, কিংবা রাজনৈতিক বিদ্বেষ ছড়ায়, ভুল তথ্য দেয় যেটা সমাজের জন্য ক্ষতিকর, মানুষের জন্য বিভ্রান্তিকর, তো এইরকম কোনো কিছু যদি হয়, যেমন ন্যায়কে মানে অন্যায়ভাবে উপস্থাপন করা, তখন কিন্তু এইখানে আপনার বিরোধিতা করার অধিকার আছে। আপনি আমাকে বলতে পারেন, প্রশ্ন করতে পারেন, কিংবা আপনি আপনার মতামত অনুযায়ী লিখতে পারেন। তো সেটা আপনাকে আমি যদি বলি যে এটা আমার বাকস্বাধীনতা হরণ, তাহলে কিন্তু এটা হয় না। আর আমাদের এই ধরনের বিরোধিতার প্রয়োজন আছে, কারণ আমাদের যৌক্তিক মতামত সামাজিকভাবে যে সমস্যাগুলো সৃষ্টি করে, এমন অনেক সমস্যার সমাধানের জন্য গুরুত্বপূর্ণ। তো আমাদের কাকুনে যা চলে আসছেন, আমি কথা সংক্ষেপ করি। অনেক ধন্যবাদ আপনাকে এইচবিরিতা। আমি কাকুন ভাইয়ের কাছে চলে যাচ্ছি। কাকুন ভাই, শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আহ, সোহানা, ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। হ্যাঁ। আমার এখানে একটু পাওয়ার চলে গিয়েছিল, যার আমরা ফলে বুঝতে পেরেছি। ছিল বুঝতে আমি। পেরেছি আমরা। কোনো সমস্যা নাই, এটা হতেই পারে, দুই দেশের ব্যাপার। আমি আবারও নিজেকে খুব মানে ধন্য বোধ করছি আপনাকে আবারও দ্বিতীয়বারের মতো
অনুষ্ঠানে আনতে পেরে এবং আপনার সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য যে উপস্থিত হয়েছেন আপনি আপনার ঘুমটা নষ্ট করে, বাংলাদেশে এখন ভোর। ধন্যবাদ আপনাকে আমি খুব সাধারণত উপস্থিত হয়ে। রাত জাগতে হয় কাজের হুম জন্যই, হুম। যার ফলে জেগেই থাকি। তো ঠিক আছে, আমরা তাহলে আপনার কাছে যে সাম্প্রতিক বিষয়টা নিয়ে শুরু করি আজকের আলোচনা পর্ব। যেই বর্তমানে যে সোশ্যাল মিডিয়া তোলপাড় হচ্ছে সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমিরের একটা দাবি নিয়ে, তিনি জাতীয় সঙ্গীত পরিবর্তন করার দাবি জানিয়েছেন। আমরা জানি 8 বছর পৃথিবীর আলো দেখেননি আজমি, আয়নাঘরে নির্যাতিত ছিলেন। কেউ বলেছেন তিনি মানসিক ভারসাম্য হারিয়ে এমন কথা বলছেন, কেউ উনার এই দাবি নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে টানছেন, কেউ আবার জামাত শিবির ক্ষমতায় যাচ্ছে বলে অস্থির হয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সরকার এ নিয়ে কোনো ঘোষণা এখন পর্যন্ত দেননি। তাহলে সরকারের সংশ্লিষ্টতাহীন এই দাবি, একটা দাবি নিয়ে কেন এত তোলপাড় হচ্ছে আপনার কি মনে হয়? এখানে আহ, এই কথাটা বলতে গেলে কিছু প্রারম্ভিক কথা বলতে হয়। হুম হুম। আমরা কি অবস্থায় ছিলাম, আমাদের কথা বলার সুযোগ ছিল না, বাক স্বাধীনতা যেটাকে বলে ছিল না। আমরা হঠাৎ করেই স্বাধীনতা পেয়েছি। হঠাৎ করে কোনো কিছু পেলে এটার মধ্যে কিছু কিছু আপনার মানে মিস ইউজ যেটাকে বলে হতে পারে। হুম হুম। কিছুটা বিশৃঙ্খল অবস্থা দেখা দিতে পারে, যেহেতু এতদিন একটা টাইট অবস্থায় ছিলাম। তো এই জায়গাটা থেকে যদি আমরা কথা বলি, তাহলে বাক স্বাধীনতার কথাটা যদি বলি, প্রথমে আমাদের অনেক দাবি দেওয়া হচ্ছে যে দেখেন একটার পর একটা দাবি হচ্ছে। এই গার্মেন্টস শ্রমিকরা, পোশাক শ্রমিক যারা আছেন তারা দাবি করছেন। ওষুধ শিল্পে একটা অস্থিরতার কথা শোনা যাচ্ছে। ব্যাংকগুলিতে এক ধরনের অস্থিরতা চলছে, সব জায়গায় এক ধরনের অস্থিরতা চলছে। এর কারণ আছে। আপনার প্রায় 17 বছর যখন আপনি কোনো কিছু চাপিয়ে দিয়ে রাখবেন, চাপা দিয়ে রাখবেন, চাপা দিয়ে রাখলে তো ঘাসও সাদা হয়ে যায়। আপনি দেখবেন যে খুব ঘাসের উপর থেকে যদি চাপা ঘাসের উপর থেকে কোনো কিছু সরিয়ে ফেললে ঘাসটা খুব দ্রুত সবুজ হওয়ার চেষ্টা করে। দ্রুত হুম হুম। সবুজ হওয়ার চেষ্টা, এটা এইরকম একটা অবস্থা আর কি, যে আমরা খুব দ্রুত কোনো কিছু করতে যাচ্ছি। আর আজমি সাহেবের যে কথা, আমার এখানে আরেকটা কথা, আমরা কাদের বিরুদ্ধে লড়াই করেছি? আমরা লড়াই করেছি একটা রেজিমের বিরুদ্ধে, যেটা একটা ফ্যাসিস্ট রেজিম। যেখানে আপনি কোনো কিছু দাবি দাবি পূরণ করার সামর্থ্য ছিল, কিন্তু আমাদের চাওয়ার সামর্থ্যটাই বন্ধ করে রেখেছিল। আমরা চাইতে পারতাম না। একটা দাবি যে তুলতে পারবো, তুলার ক্ষমতাটা আমাদের ছিল না। একটা ভয়ের আবরণে আমরা ঢেকেছিলাম। ভয় ছিল যে আমি চাইতে যাব, আমি কি রাজাকার হয়ে যাই কিনা, এটা চাইতে গেলে, এইটা বলতে গেলে আমাকে কি রাজাকার আখ্যা দেওয়া হয় কিনা। আমি এইটা, আমরা যেমন লিখতাম, কতবার ব্যাক স্পেস চাপতে হয়েছে যে এইটুক লিখবো, এইটুক লিখতে গেলে কোন জবাবদিহিতার মুখে পড়তে হয়। কেউ চিন্তা করতো আয়না ঘর আছে কিনা কপালে, বা ঘুম হয়ে যাব কিনা, বা খুন হয়ে যাব কিনা, এরকম একটা ভয়ের মধ্যে ছিল অবস্থা। তখন মানুষ চাইতেও পারতো না দাবিটা যে করবে। দাবি পূরণের ক্ষমতা তাদের ছিল, কিন্তু দাবি করার সাহসটা আমাদের ছিল না। একটা ভয়, আমাদের একটা ভয়ের আবরণে আমরা, একটা ভয়ের একটা, কি বলবো, ভয়ের পুরোটা দেশটাই একটা ভয়ের আবরণে আবদ্ধ ছিল। এই জায়গা থেকে যখন আজমি, ব্রিগেডিয়ার আজমি যিনি আজকে কথা বলছেন, উনি আয়নাঘর থেকে বেরিয়ে এসেছেন। উনি আসলে মানসিক ভাবে ট্রমাটাইজ কিনা জানি না। এই অবস্থায় থাকলে মানুষ ট্রমার মধ্যে থাকে। এই অবস্থায় তাকে কে এই সংবাদ প্রেস কনফারেন্স করতে বললো তাও আমরা জানি না। হ্যাঁ, এই এই যে ক্ষেত্রগুলো, এই জায়গায় তিনি একটা কথা বলে ফেলেছেন, কিন্তু এই যে যে আয়না ঘরের সত্যিটা, এই সত্যিটাকে ঢেকে দিয়ে একজন আজমি, আজমি তো এখন আমজনতা, সাধারণ মানুষ, সে যদি সারাদিন আপনার ঢাকার রাজু ভাস্কর্যের সামনে বা যেখানেই হোক দাঁড়িয়ে, গুলিস্তানের 0 পয়েন্টে দাঁড়িয়ে যদি সারাদিন বলে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হবে, গভর্নমেন্ট যদি কান না দেয়, বা মানুষ, আর বা কথা বাদ দিলাম, মানুষের তো দাবি পূরণের ক্ষমতা নাই, এখন যারা রাষ্ট্রের ক্ষমতায় আছেন তাদের দাবি পূরণের ক্ষমতা আছে, তারা যদি কান না দেয়, তাদের কাছ থেকে যদি কোনো কথা না আসে, সেইখানে এর বিরুদ্ধে প্রতিবাদ করাটাও একটা, মানে বোকামি। কার কার বিরুদ্ধে আপনি প্রতিবাদ করবেন? ক্ষমতা এটাই কেন্দ্রের বিরুদ্ধে? আজমি তো ক্ষমতা কেন্দ্র না, আমাদের ক্ষমতা যুদ্ধটা কেন্দ্রের বিরুদ্ধে। এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে, ক্ষমতা কেন্দ্রের বিরুদ্ধে। আজমি তো ক্ষমতা কেন্দ্র না, আজমি আমাদের মতো একজন আমজনতা।
আমিও আজকে একটা দাবি করতে পারি, তার অর্থ না যে আমি বললাম এই দাবি পূরণ হয়ে যাবে। আজমির এই ক্ষমতা নাই জাতীয় সঙ্গীত পরিবর্তন করার। জাতীয় সঙ্গীত পরিবর্তন করা, হ্যাঁ জাতীয় সঙ্গীত পরিবর্তন যুক্তি দিতে পারেন তিনি যে জার্মানিতে হয়েছে, কানাডায় হয়েছে, পুতিন রাশিয়ার জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছেন। এরকম অনেকগুলো উদাহরণ দিতে পারেন, 8, 9, 10টা দেশের উদাহরণ সে খুব সহজেই দিতে পারবেন যে এরকম পরিবর্তিত হয়েছে। কিন্তু এই উদাহরণ দেওয়া, দাবি করা, কিন্তু এটা যদি ক্ষমতা কেন্দ্রের কাছ থেকে আসতো, যে ইউনূস সরকার বলতেছেন যে না আমরা জাতীয় সঙ্গীত পরিবর্তন করে ফেলতো, তখন আমরা প্রতিবাদে ঝাঁপিয়ে পড়তাম। কারণ এই জাতীয় সঙ্গীতের সাথে আমাদের একটা নারীর টান আছে, আমাদের একটা, আমরা বড় হয়েছি জাতীয় সঙ্গীত শুনে, এটা আমাদের এক ধরনের আমরা অভ্যস্ত হয়ে গেছি এর সাথে। এই অভ্যস্ততার বাইরে যখন কাজ করতে যায় তখন তো স্বাভাবিক মানুষের প্রতিবাদের প্রশ্ন আসে। আপনি লজিকটা পরে রাখেন, আমরা তো এখানে অভ্যস্ত। এই অভ্যস্ততার জায়গা থেকে যদি বলি, তাহলে জাতীয় সঙ্গীত পরিবর্তন যদি ইউনূস সরকার বলতেন, আমিও দাঁড়াতাম রাস্তায়। আজকে আমরাও হাজার, যদিও আমার গলা ভালো না, হেরে গলা, তবুও চেষ্টা করতাম যে শহীদ মিনারের সামনে যে জাতীয় সঙ্গীত গাইতে, যে ক্ষমতা কেন্দ্র এটা চ্যালেঞ্জ করছে, আমরা ক্ষমতা কেন্দ্রকে চ্যালেঞ্জ করতে পারবো। কিন্তু এখন আমি আজমিকে চ্যালেঞ্জ করতে পারবো কাকে? আজমি আর আমার শক্তি তো সমান। আমি আজমি মাঝ আর আমার ব্রিগেডিয়ার আজমি এবং আমার শক্তি তো সমান, আমরা দুজন তো সমান। আমি কি তার বিরুদ্ধে প্রতিবাদ কেন করতে যাব? তার বিরুদ্ধে দাঁড়াবো কেন? এটা এমন কিছু হয়ে যায়নি যে এটা অনেক কিছু হয়ে গেছে। এই ক্ষেত্রে যারা এই কাজগুলো করছেন তারা হয়তো একটু ভেবে চিন্তা করার দরকার। কারণ আমাদের 1 মাস মাত্র হয়েছে একটা সরকারের, যেখানে আপনার ফ্যাসিস্ট রেজিমের ধ্বংসাবশেষ এখনো রয়ে গেছে, এখনো তার পাইক বরকন্দাজরা যাদের জায়গা মতো রয়ে গেছে, নানা জায়গা থেকে ষড়যন্ত্র হচ্ছে, নানা জায়গা থেকে সরকারকে অস্থির করার চেষ্টা হচ্ছে। আমরা যে জায়গাটা চাচ্ছি সেই জায়গাটা আমরা পৌঁছতে পারবো কিনা সেটা নিয়ে সংশয় আছে। আমরা একটা ইনক্লুসিভ রাষ্ট্র চাচ্ছি, সেই অংশীদারিত্বমূলক বা অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র আমরা পাবো কিনা সেই চেষ্টাটা করছি। এই জায়গায় যে এই বিতর্কটা হতে পারতো। আমি আগেই বললাম যে ক্ষমতা কেন্দ্র যদি বলতো যে আমরা জাতীয় সঙ্গীত পরিবর্তন করবো, ইউনূস সরকারের কোনো উপদেষ্টা বলতো যে আমাদের কথা হচ্ছে আমরা জাতীয় সঙ্গীত পরিবর্তন করবো, বা ডক্টর ইউনূস যদি স্বয়ং বলতেন, তাহলে আমাদের কথা ছিল যে আমরা রুখে দাঁড়াতাম। আমি কার বিরুদ্ধে রুখে দাঁড়াবো প্রশ্নটা এখানে। আর এই রুখে দাঁড়ানোটা নিয়ে এই যে বিভক্ত করার চেষ্টা, একজন মানুষ, আমরা ইনক্লুসিভ রাষ্ট্র বলতে কি বুঝি, ইনক্লুসিভ সমাজ বলতে কি বুঝি, যে সবার অংশগ্রহণ অন্তর্ভুক্তমূলক। তো সেও তো একজন স্টেক হোল্ডার রাষ্ট্রের, তারও তো একটা বলার অধিকার আছে, আমার না করার অধিকার আছে। হ্যাঁ আজমি বলছে, আজমি, আমি লিখে দিলাম যে আজমির এটা ভুল, আজমির এই দাবি ভুল, এই দাবির সাথে এই দেশের মানুষের যায় না, আমরা চাই না। ঠিক আছে, দ্যাটস অল। কিন্তু এটা নিয়ে আপনি যদি কর্মসূচি দিতে চান, আমি দেখলাম একজনের, আমি এটা নিয়ে আমার একটা লেখা গেছে আজকে, বোধহয় আজকেই একটা লেখা গেছে বাংলা আউটলুকে। তো আপনার এই জায়গাটায় আমি একজনের দেখলাম যে তিনি তার প্রোফাইল পিকচার আমাদের জাতীয় সঙ্গীতের একটা লাইন দিয়ে প্রোফাইল পিকচার করেছেন। আমরা যেমন লাল করেছিলাম প্রতিবাদ স্বরূপ, উনি করেছেন। আমরা প্রতিবাদটা লাল করেছিলাম কার বিরুদ্ধে? শেখ হাসিনার রেজিমের বিরুদ্ধে। আপনি প্রোফাইল পিকচারটা পরিবর্তন করলেন কার বিরুদ্ধে? আজমির বিরুদ্ধে, যার মধ্যে আজমি এবং আপনার কোনো পার্থক্য নেই, আপনি একই, দুইজনই আমজনতা। এই জায়গা থেকে দাঁড়িয়ে সবচেয়ে মজার বিষয়, যে ভদ্রলোক তার প্রোফাইল পিকচার জাতীয় সঙ্গীত দিয়ে করেছেন, ধন্যবাদ জানাই, উনি জাতীয় সঙ্গীতের পক্ষে আছেন, আমিও পক্ষে জাতীয় সঙ্গীত। আমি চাই না এই জাতীয় সঙ্গীত নিয়ে কোনো কথা উঠুক, বা এটার কোনো পরিবর্তনের জায়গায় আসার মতো অবস্থা হয়নি আমাদের। সেই ভদ্রলোকের প্রোফাইল আমি ঘাটতে গিয়ে দেখলাম যে 15ই জুলাই থেকে 5ই আগস্ট টোটাল কোনো পোস্ট নেই। এই যে আমাদের বাচ্চারা মারা গেল, এই যে একটা ম্যাসাকার এটা নিয়ে অবস্থা, কোনো এটা নিয়ে কোনো দুঃখ প্রকাশ নেই তাদের, তাদের এটা কোনো নিয়ে কোনো কথা হতাশ নাই নেই। ইভেন। আচ্ছা বুঝলাম তিনি এটা রাজনৈতিক মতের বাইরে, হুম হুম। মানুষ মরছে, এটা নিয়েও তার কোনো সিম্পেথি ছিল কোনো না, কোনো সিম্প্যাথি নেই। সহমর্মিতা ছিল না। তো এই এই যে যে একটা অবস্থা, এটা বোঝা যায় যে একটা দল সুযোগ খুঁজছে, একটা গোষ্ঠীর সুযোগ, দল বলবো না, দলের তো অস্তিত্ব নাই, একটা গোষ্ঠী সুযোগ খুঁজছে যে যেকোনো একটা মুখ থেকে কথা বের হবে, একটা এই কথাটাকে ছোটখাটো ভুল ধরে হলো, একটা, হ্যাঁ, ধরে কোনো ছোটখাটো ভুল অস্থিরতা হলো তৈরি করা যায় কিনা সেটাই আর কি, এই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করা যায় কিনা। আর যায় কিনা। আরেকটা কারণ আছে, আমি আরেকটা কারণ বলি আপনাকে এই জায়গায়, এটা খুব ভালো একটা করেছেন আপনি, এই প্রশ্নটা করা উচিত ছিল এবং করেছেন সেভাবেই। আপনি খেয়াল করেন কারা এগুলো করছেন, কারা বিভেদটা সৃষ্টি করছেন, এতে লাভ হচ্ছে কার, বেনিফিশিয়ারি কারা? উস্কে প্রতিটা দিচ্ছে। জায়গায় বেনিফিশিয়ারি আছে। সাধারণ মানুষ কি এটার বেনিফিশিয়ারি?
এই যে বিতর্কটা সৃষ্টি হচ্ছে, মানুষ যেখানে আমরা এক হয়েছিলাম, মাদ্রাসার ছাত্র আর বিশ্ববিদ্যালয়ের ছাত্র একসাথে মিছিল করছে, আজকে দেখেন ওদের গতকাল ভেতরে বিভেদ করেছে। 17 মার্চে দেখেন সব মানুষ একসাথে, লাখো মানুষ হুম হুম। একসাথে। এই হৃদস্পন্দনটা, এই পালস, মানুষের পালসটা কি বোঝার ক্ষমতা তাদের নেই? যে আমরা এটা নিয়ে বিভক্ত হচ্ছি, এটা নিয়ে বিভেদ বাড়াচ্ছি, এটা নিয়ে তর্ক করছি। এটার কারণটা বলি আপনার, এই তর্কটা ওরা জানে যে যারা রেজিম, যে ফ্যাসিস্ট রেজিম গেছে, সেই ফ্যাসিস্ট রেজিম ব্যাক করানো খুব কঠিন কাজ। কিন্তু তারা কি চাচ্ছে? এই যে আমাদের যে ছবিগুলো, এই যে আমাদের ভিডিও চিত্রগুলো সোশ্যাল মিডিয়ায় রয়েছে ছড়ানো ছিটানো সব জায়গায়, এইগুলো তো মানুষের মনে প্রতি সময় ক্ষোভ উগরে দিচ্ছে। মনে হচ্ছে যে কি ভয়ঙ্কর একটা অবস্থা, আরো ধীরে ধীরে বের হয়ে আসছে। এই নানা ভাবে বিতর্কটা সৃষ্টি করা গেলে এইগুলো দৃশ্যের আড়ালে রাখা যাবে, অন্য দৃশ্যপটে অন্য কিছু হাজির হবে, একটা কুতর্ক হাজির হবে। এটাই মূলত লক্ষ্য, যে আমাদের যে এই ভিক্টোরি, এই যে আগস্টের ভিক্টোরি, এই ভিক্টোরিটাকে ম্লান করে দেওয়ার জন্য, একে এর উপর ধুলো দিয়ে দেওয়া, ধুলো লেপন করার জন্য, যে এখানে অস্পষ্ট হয়ে যায় ছবিটা, সেই চেষ্টা মনে হয় আমার কাছে। সোহানা। হ্যাঁ, আসলে আমার কাছে তাই মনে হয় যে বাংলাদেশের এখন কিন্তু অনেক কিছুই সামনে আছে যেগুলো আমাদের আগে করা দরকার, কার্যকরী। তাই সেটা বাদ দিয়ে সামান্য একটা কথাকে নিয়ে এটা জনগণের ভিতরে যে অনুভূতি নিয়ে খেলা, সেই খেলা কিন্তু শুরু করে দিয়েছে। মানে যেটা আপনি বললেন যে একসাথে হয়ে এই বিগত 1 মাসে যেই স্বাধীনতা প্রজন্ম বলছে যে নতুন করে স্বাধীনতা এনেছে, সেইটার ভেতরে কিন্তু মানে ছোট ছোট গ্রুপ তৈরি করে, মানে এই এক জাতীয় সঙ্গীত নিয়ে, আমি এবং জাতীয় শুধু সঙ্গীত নিয়ে। একজন না, কাকন রেজা যে একজনের কথাটা হ্যাঁ হ্যাঁ। উল্লেখ করলেন, শুধু একজন না, আমাকেও এরকম, আমিও দেখছি মানে এখন সোশ্যাল মিডিয়াতে ঢুকাই যায় না। এবং যে হুম হুম একজনের কথা উনি বললেন, এইরকম মানে প্রত্যেকটা মানুষই যারা যেই বিষয়গুলো নিয়ে প্রতিদিন নিজের সময় ব্যয় করছেন এবং বিভিন্ন প্রশ্ন তুলতেছেন না আজমিকে নিয়ে, তাদের হুম প্রত্যেকটা হুম। প্রোফাইল আপনি গিয়ে দেখেন, তাদের জুলাই 15 থেকে অগাস্ট না, 5 পর্যন্ত তাদের কোনো কোনো কষ্ট নেই তাদের, টাইম লাইন। তো ছাত্রদের জন্য লাশ এটা দেখে তারা। ওদেরও বোঝা উচিত যে এই সামান্য বিষয়টুকু এটা সাধারণ পাবলিক বুঝতে পারে। হ্যাঁ, আমার মনে হয় একটা প্রত্যেকটা ধাপে ধাপে এক একটা করে অস্থিরতা তৈরি করছে। একবার আসলো মন্দির ভাঙা নিয়ে, যেটা আমাদের আহ, হিন্দু সম্প্রদায়কে বিচলিত করা হলো, তারপরে আসলো ডাকাত দল, তারপরে আসলো বানের পানি, বানের পানি যাওয়ার পরে এখন দেখলাম জাতীয় সঙ্গীত। এভাবে আমার মনে হয় কি ঢেউয়ের মতন একটা একটা আনতে থাকবে, এবং আমাদেরকে যারা দেশ গড়ার কাজে এটা মানে ব্যাহত হবে। কাকুনেজার কাছে আমার এই সংক্রান্ত আরেকটা প্রশ্ন আছে, সেটা আমি করছি। ধন্যবাদ এই বিরিতে, আমি আপনার কাছে আসছি। আমি আগে কাকুনেজাকে দ্বিতীয় প্রশ্নটা করি যে আমার সোনার বাংলা এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীতের সুর ও গানের ভাষা আমাদের জন্য আবেগপূর্ণ কিছু, যা দেশের প্রতি গর্ব এবং জাতীয় ঐক্য অনুভূতি সৃষ্টি করে, এটা আমরা সবাই জানি। অনেক দেশে বা অনেক সময় জাতীয় সঙ্গীত ঐতিহাসিক ঘটনার সাথে যুক্ত থাকে, যা দেশের সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। আমরা জানি যে আমাদের জাতীয় সঙ্গীতটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন 1905 সালে বঙ্গমাতা সম্পর্কে। এই গানটি যখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে নির্বাচিত হয়, তখন এর ঐতিহাসিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট কিভাবে দেশের জাতীয় পরিচিতি ও ঐক্যবোধের সাথে সংযুক্ত হয়েছিল? তখন কি হয়েছিল, এটা আপনার কি মনে হয়? এখানে এইটা কথা বলতে গেলে এখানে আরেকটা নতুন বিতর্ক সৃষ্টি হবে। এই সময়ে এই বিতর্কটা আমরা যেতে চাচ্ছি না। আচ্ছা। আপনি, আমি শুধু একটা ইতিহাসটা বলে রাখি। হুম হুম এটা শুরু মূলত 1903 থেকে, যখন বঙ্গভঙ্গ আন্দোলন, বঙ্গভঙ্গের কথা হচ্ছিল। 1903 থেকে যখন কথা উঠলো যে বঙ্গভঙ্গ হবে, মানে দুইটা, পূর্ব বাংলা পশ্চিম বাংলা আলাদা হবে। এবং 1905-এ এটা হয়ে গেল। এটা হয়ে গেল যখন, তখন পূর্ব বাংলায় দেখা গেল, পূর্ব বাংলার মানচিত্রটা আপনি খেয়াল করলে দেখবেন বিশাল একটা মানচিত্র, অনেকগুলো ত্রিপুরা, ত্রিপুরা সহ এই জায়গায় একটা বিশাল, আসামের একটা অংশ, এই সব মিলিয়ে একটা বিশাল পূর্ব বাংলা। এই পূর্ব বাংলার কাছে পশ্চিম বাংলা খুব মানে ক্ষুদ্র মনে হচ্ছিল তখন। হুম হুম। আপনি যদি অর্থনৈতিক ভাবে হিসেব করেন, সবকিছু দিক দিয়ে হিসেব করেন, পূর্ব বাংলা এই বঙ্গভঙ্গতে পূর্ব বাংলা লাভবান হয়েছিল। এই অবস্থাটা যদি থাকতো, এই ম্যাপটা যদি থাকতো, তাহলে বাংলাদেশের সীমানা বোধহয় আরো অনেক বড় হতো। হ্যাঁ, সেখান থেকে যে সেই সময়ই আপনার বঙ্গভঙ্গ রদ আন্দোলন, যেটা ঠাকুর বাড়ি, যেটাতে অগ্রগামী ছিলেন, মানে প্রথম সারিতে ছিলেন ঠাকুর বাড়ির লোকজন বঙ্গভঙ্গ রদ আন্দোলনে। তো
এইটা করতে গিয়ে তারা, এই যে দেখেন আমি বলি যে বাঙাল, আমি কিন্তু বেশিরভাগ সময়ই বাঙাল বলি, আমরা আমরা যারা পূর্ববঙ্গে আছি তাদের বাঙাল বলা হতো। আপনি খেয়াল করবেন এখনো আপনার এই ভারতের পশ্চিমবঙ্গে আপনি সারেগামাটা যদি দেখে থাকেন, পশ্চিমবঙ্গের একটা রিয়েলিটি শো, হুম সেখানে হুম হুম নোবেল আমাদের গিয়েছিল, নোবেলকে জিজ্ঞেস গিয়েছিল। করছিল যিশু, যে তোমাদের বাঙাল ভাষাটা একটু বলো দেখি, বাঙাল ভাষায় গান, অর্থাৎ বাঙাল আলাদা ভাষা, কলকাতার ভাষা না, এইটার একটা বিভেদ ছিল। হুম হুম আমার ঠিক নামটা খেয়াল আসছে না, সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা বই ছিল, আমি এবং কয়েকজন যুবক বোধহয় বা এই ধরনের একটা বই ছিল তার, সেখানে তিনি লিখেছিলেন যে বাঙাল আর ঘটির পার্থক্যটা এখানে। তো এই যে যারা হালুম হুলুম ভাষা বলতো তারা হলো ঘটি ছিলেন, আমরা ছিলাম বাঙাল। তো বাঙালদের সাধারণত পশ্চাৎপদ ভাবা হতো তখন। সেই বাঙালদের যখন পুরো বাংলা যখন সমৃদ্ধ হতে যাচ্ছে বঙ্গভঙ্গের ফলে, তখন পশ্চিমবঙ্গের যারা আছে তারা চিন্তা করলো, তখন স্লোগান উঠলো তুমি কে আমি কে বাঙালি বাঙালি, বাঙাল এবং ঘটিকে মিলিয়ে তখন বাঙালি শব্দটা খুব জোরে সোরে কথা বলা শুরু হলো। তো সেই থেকেই সে তার উপরে ভিত্তি করে এইটা, এবং মূল সুরটা হলো গগন হরকরার, বাউল গগন হরকরার, যিনি যার মূল সুর, এই গানটার মূল সুর। হ্যাঁ, তার প্রতিও কৃতজ্ঞতা জানানো উচিত আমাদের। রবীন্দ্রনাথের আমাদের এত ভালো একটা লিরিক্স দিয়েছেন এবং সুর দিয়েছেন, যেটা গগন হরকর, দুজনের প্রতি আমাদের কৃতজ্ঞতা শ্রদ্ধা থাকুক আমাদের এই জাতীয় সঙ্গীতের জন্য। আমি সেদিকে আর এখন যেতে চাচ্ছি না যে আরেকটা বিতর্কতে টানতে, জাতিকে এই মুহূর্তে কোনো বিতর্কে ফেলা কোনো না ঠিক বুদ্ধিমানের কাজ আছে, নয়, কোনো সেটাই সেটাই বরঞ্চ ভালো পরিশ্রমীদের হবে। কাজ হ্যাঁ, নয়। আমি চলে যাচ্ছি তা তাহলে আমার সোহানা নাজনীন, আরেকটা সরি আমি প্রশ্ন। মাঝখানে একটু ইন্টারাপ্ট করছি, হ্যাঁ তাহলে হ্যাঁ পরবর্তী প্রশ্নতে যাওয়ার আগে আরেকটা প্রশ্ন আছে ওনার জন্য, অতিথির জন্য। সেটা আনন্দ পাল জানতে চেয়েছেন, প্রতিবাদ এবং বিতর্কের মধ্যে পার্থক্যটা একটু জানতে চেয়েছেন। ও ইয়া, গুড কোশ্চেন। আর একটু রিপিট করবেন রিতা? উনি প্রশ্ন করেছেন, প্রতিবাদ আর বিতর্কের মধ্যে কি পার্থক্য নেই? হ্যাঁ, অবশ্যই পার্থক্য আছে। বিতর্ক হলো আমরা কথা বলছি সোশ্যাল মিডিয়ায়, আমি লিখছি, আমি কথা বলছি, আমি বলছি, আমি আমার আরেকজন প্রতিবাদ করছেন, এটা হলো লজিক দেখাচ্ছেন, লজিকের সাথে বিতর্ক করছেন। আর প্রতিবাদটা হলো আপনার নির্দিষ্ট জায়গায়, হ্যাঁ, জমা হয়ে এটার বিরুদ্ধে কথা বলা। যেমন আমরা কিছু এখন যদি আমি সমাবেশ করে বলি যে ব্রিগেডিয়ার আজমির বিরুদ্ধে, আমাদের জাতীয় সঙ্গীতের, আমি কার বিরুদ্ধে বলবো, প্রতিবাদটা কার বিরুদ্ধে বলবো, আমাদের বিতর্ক হতে পারে যে এইটা ঠিক না এটা ঠিক, লজিক থাকতে পারে, লজিকের কথা বলতে পারে। লজিক মানে যুদ্ধ না, ঝগড়া না। হ্যাঁ, বিতর্ক আর তর্কের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। বিতর্কতে লজিক থাকে, তর্কে কোনো লজিক থাকে না, লজিক তর্কটা থাকে না। তর্ক ঝগড়াতে পরিণত হয়। আর বিতর্ক যখন এই জায়গায় থেকে যে আমাদের বিতর্কের জায়গাটা হচ্ছে ক্ষমতা কেন্দ্র, তখন আমি প্রতিবাদ করতে পারবো যে হ্যাঁ, আমার প্রতিবাদের জায়গাটা তখন নিশ্চিত হয়ে দাঁড়াবে, মানে নিশ্চিত করতে হবে যে আমি ক্ষমতা কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ করছি, আমি সাধারণ মানুষের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি না। তো আমি 10 জন যে আজমির বিরুদ্ধে তো কথা বলতে পারি না, যে আজমির একটা কথা বলছে, আমি ব্রিগেডিয়ার আজমিরের বিরুদ্ধে যে প্রতিবাদ করলাম, মাইক বাঁধলাম বা একটা কিছু করলাম, এই প্রতিবাদ তো এই জায়গায় হতে পারে না। বিতর্ক হতে পারে, হ্যাঁ, লজিক্যালি বিতর্ক হতে পারে, যেমন গগন হরকরা নিয়ে, যে এটা তো সত্যি যে সুরটা গগন হরকরা, হুম হুম হ্যাঁ, এটা আমরা আমরা তাকে প্রাপ্য মর্যাদাটা দিইনি, এটা নিয়ে কথা হতে পারে যে না, রবীন্দ্রনাথের সাথে গগন হরকারকেও আমাদের জাতীয় সঙ্গীতের জন্য তার প্রাপ্যটুক দিতে হবে, এটা স্বীকার করতে হবে, এই জায়গাটা দিতে হবে। এটা হলো বিতর্ক। কিন্তু প্রতিবাদটা আলাদা জিনিস, যে প্রতিবাদ করতে হয় ক্ষমতা কেন্দ্রের বিরুদ্ধে, আর বিতর্কটা হতে পারে একটা কথা বা একটা লজিকের বলতে পাল্টা লজিক থাকতে পারে। এটাই হলো। আনন্দবালকে একটু বলেন, যদি শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন আর কি। ধন্যবাদ আপনাকে। তাহলে আমি একটু ভিন্ন একটা প্রসঙ্গ নিয়ে আসি রেজা ভাই আপনার কাছে, যে দেশের বলেন। উন্নয়ন প্রসঙ্গে। গত 15 বছরে শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যেমন আছে, তেমনি বাংলাদেশ বিশ্বের কাছে শেখ আপনাকে আমি হাসিনার থামাই হাত এই ধরেই। জায়গায়, আপনাকে একটু থামাই এই জায়গায় আমি। হ্যাঁ হ্যাঁ আপনি উন্নয়ন শব্দটা যদি বলেন তাহলে আমি মেট্রো রেলের কথা বলি। মেট্রো রেল তো যখন আন্দোলনকারীরা ভাঙচুর করলো, হুম হ্যাঁ, হুম কে ভাঙচুর করছে সেটা আলাদা ব্যাপার, তদন্তের ব্যাপার। হুম হুম, কিন্তু ফ্যাসিস্ট রেজিম জানালো যে এটা আন্দোলনকারীরা ভাঙচুর করেছে। আর তারাই চারশো ভেঙেছে। 350 টাকার থেকে 350 কোটি টাকার থেকে 400 হ্যাঁ কোটি হ্যাঁ টাকা লাগবে এটার মেরামতে, সময় লাগবে 1 বছর। হ্যাঁ, সেটা ভয় আমিও পেয়ে জানি।
এক মাসও লাগেনি মেট্রো রেল এক চালু মাসও হতে। লাগেনি চালু হতে, সেটা এবং আমিও এবং দেখেছি। বলা হয়েছে যে 50 কোটি টাকা লাগবে সর্বোচ্চ এটা ঠিক করতে, সর্বোচ্চ। স্টেশনের কাজ করতে 50 কোটি টাকা লাগবে। এখন প্রশ্ন করেন আপনি, আমি জানি কি কথায় আসবেন আপনি পরে, যে এই না আসলে অবকাঠামোর এটা তো কথায় আসবেন তো, অবকাঠামোর কথায় আসবেন তো। আমি বলছি যে অবকাঠামোর কথায় আসলে যত মেগা প্রকল্প, যত অবকাঠামো নির্মাণ করবেন, এই যে দেখেন 50 কোটি টাকা লাগবে, তাহলে 400 কোটি টাকা, 350 কোটি টাকা কোথায় যেত? কোথায় যাবে, এই হিসাব তো আগেই কোথায় হয়ে যেত? গেছে। আপনি আপনি তো এই ধরেন এই ফ্যাসিস্ট রেজিম টিকে যেত। তাহলে ফ্যাসিস্ট রেজিম এই যে যে আপনার 50 কোটি টাকা দিয়ে এই সরকার করতে পারছে, হুম হুম। এই যে 400 কোটি টাকা লাগতো আর 350 কোটি টাকা কোথায় যেত, এটা আপনি আপনি জবাব দেন এখন। এখন আমি এটা আমরা জবাব দিলে তো হবে না। হ্যাঁ, যারা এটা যারা সরকারকে। বুদ্ধিমান, যারা সরকার পক্ষীয়, যারা এগুলো নিয়ে কথা বলছে, তারা তো এটা সেটাই শুনছে। আপনাদের মাধ্যমে তাদের কাছেই প্রশ্ন ছুড়ে দিলাম, যে তারাই জবাব দিক যে 350 কোটি টাকা কোথায় যেত। আপনি যে এই যে আপনি অনেকে আরেকটা যে জিনিস বলে। খেয়াল করবেন, হ্যাঁ হ্যাঁ। আরেকটা জিনিস খেয়াল করবেন, পদ্মা সেতুর যে প্রকল্প কিন্তু এখনো চলমান। হুম হুম। সেখান থেকে এই সরকার 20 দিনের মাথায় 1800 কোটি টাকা সাশ্রয় করা হয়েছে সেই হ্যাঁ, উনি সেভ প্রকল্পে। করেছেন 1800 সেভ কোটি টাকা। করেছেন। এই আঠারোশো এই এই আঠারোশো খবরগুলো কি তারা পড়েন না? এই এই খবরগুলো কি 1800 তারা কোটি টাকা দেখেন না? এই জায়গায় আরেকটা কথা আছে, আপনি খবর খবর কারা করছেন? আপনি খবরের কথা বলেন, আপনি গণমাধ্যমের কথা বলেন, আপনি গণমাধ্যমে কারা আছেন? আপনি ফ্যাসিস্ট রেজিমের সেই ধ্বংসাবশেষ উচ্ছিষ্টরা এখনো গণমাধ্যমে আছেন। Right. গণমাধ্যমে আপনি একটা জিনিস খেয়াল করবেন, গণমাধ্যমে বিরোধী পক্ষের যে মানে এখন যারা সরকারে আছে তাদের যতটুকু দোষ ত্রুটি বের হয়, তারা কিন্তু কখনো গতকালকেও আরেকজন শাহাদাত বরণ করেছে, আপনি দেখেন কোনো কাগজে খবর নাই, আসেনি কোনো আসেনি। মাধ্যমে খবর নাই। হুম। হ্যাঁ, এই যে যে শহীদের কাফেলা, শহীদের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, দীর্ঘতর হচ্ছে। এই এই খবরগুলি কোথায়? এটা খুব আজকে নয় এই খবরটা সূক্ষ্মভাবে এই আসছে। এই যে দেখেন, আপনি উদ্দেশ্যটা দেখেন, উদ্দেশ্য আপনি 11 মাস আগের খবর, যেটা হুম সেন্ট মার্টিনে যেতে গেলে পর্যটকদের নিবন্ধন করতে হবে। এই হুম। গভর্নমেন্টের কথা না তো, এটা এটা না, 11 মাস আগের এটা খবর। আগেই হয়েছে। আজকে আপনি দেখেন একটা একটা টেলিভিশন চ্যানেল তার অনলাইন মাধ্যম হুম হুম। সুকৌশলে এটা চালিয়ে দিল আজকের বলে, সেটা এটা নিয়ে বিতর্ক শুরু হলো। সাজেকেও তো এটা আছে, সাজেকেও আছে, সাজেকেও যেতে পারবে না, না, পারমিশন নিয়ে ওই একই এটা সময় তো হয়েছিল। এটা একটা প্রস্তাবনা ছিল 11 মাস হুম আগের, এটা হুম হুম। বাস্তব কোনো কথা ছিল না। এই গভর্নমেন্ট এটা পরিষ্কার জানিয়ে দিল যে না, এই ধরনের কোনো কিছু আমাদের সিদ্ধান্ত হয়নি, অথচ দেখেন ইন্টেনশনালি এটা করা হয়েছে, একেবারে সম্পূর্ণ ইন্টেনশনালি করা হয়েছে, যে 11 মাসের খবর এমন ভাবে পরিবেশন করা হলো, মানে যে এই গভর্নমেন্টই এইটার নিবন্ধনটা চালু করলো, এটা নিয়ে বিতর্ক শুরু হয়ে গেল। বিতর্ক এই শুরু যে হয়ে গেল। কৌশলগুলো, এই যে যে এটা হলো সেই ফ্যাসিস্ট রেজিমের বিতর্ক তোলার এই যে যে অর্জন, এই যে হ্যাঁ, দেখেন এখনো অব্যাহত। 400 কোটি টাকাটা 50 কোটি টাকায় নেমে আসলো, হুম এটা হুম। নিয়ে কিন্তু খুব কথা নেই, এটা নিয়ে কিন্তু কোনো আপনার কোনো ফিচার করা হচ্ছে না। এই যে পদ্মা সেতুর 1800 কোটি টাকার উপরে সাশ্রয় হলো, এটা নিয়ে কথা হচ্ছে না। 1 বছরের জায়গায় 20 দিনে মেট্রো রেল বা 25 দিনে মেট্রো রেল চালু হলো, এটা নিয়ে কথা হচ্ছে না। এই যে এই যে অর্জনগুলি আমরা এত দ্রুত এই 20 দিনের মাথায় অনেকগুলো অর্জন আছে আমাদের, অনেকগুলো অর্জন আছে। ব্যাংকিং সিস্টেমটারে একটা সুশৃঙ্খল জায়গায় আনার চেষ্টা চলছে, যেটাই আপনার অনেকগুলো সাফল্য আছে আমাদের, এই জায়গাগুলো দেখার চেষ্টা হচ্ছে না। চেষ্টা হচ্ছে কি, জাস্ট কাঁদুনি গাওয়ার মতো চেষ্টা। হ্যাঁ, তো এখন আমাদের ওই যে ওইভাবেই বলতে হয়, নাটক কম করো প্রিয়, আর কি প্রিয়। এইভাবেই বলতে। না, আমি সেটাই আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে উন্নয়নমূলক রাষ্ট্রের সংজ্ঞা কি আসলে আপনার কাছে, আমি এটাই জানতে চাচ্ছিলাম যে। আপনি উন্নয়নমূলক রাষ্ট্র না, আপনি রাষ্ট্র বলতে পারেন কল্যাণ রাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেট যেটা। হুম হুম। আপনি আমেরিকাতে থাকেন, আপনি আমেরিকাতে আছে, হ্যাঁ, হ্যাঁ ওয়েলফেয়ার আমেরিকান, সিস্টেম। হ্যাঁ আমেরিকান নাগরিক। আপনি দেখেন, আপনি অসুস্থ হয়ে পড়লেন, আপনি একটা নির্দিষ্ট নাম্বারে রিং করলেন, অবশ্যই পাবো। আপনার অ্যাম্বুলেন্স নিশ্চয়ই আপনার পাবো। বাড়ির দরজায় পৌঁছে যাবে হুম দশ হুম। মিনিটের মধ্যে 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবে, এবং আপনাকে রেস্কিউ করবে। আপনি যদি কেউ না থাকে সাথে, হুম হুম। রেস্কিউ করে আপনার সমস্ত চিকিৎসার ব্যবস্থা করবে। আপনি কে, আপনি ভিআইপি না ভিভিআইপি ওদের না কারো জানার দরকার নেই সেটা তো হ্যাঁ, তাদের। কোনো আগে কিছু ওরা। আপনার পরিচয় জানার হুম দরকার হুম। নেই, আপনি না, কে, আপনার ওরা আপনি সেবা দেবে। আপনি সেখানে নাগরিক কিনা সেটাও জিজ্ঞেসের পরের ব্যাপার, আগে সেটাও আপনাকে হ্যাঁ। বাঁচিয়ে তুলবে, তারপর কথা। এক্স্যাক্টলি। হ্যাঁ, আপনার বাচ্চাটা আজকে সেখানে পড়াশোনা করছে, আপনি পড়াশোনা শেষে জানেন যে আপনার কাজের নিশ্চয়তা আছে। হুম হুম। সরি, আমার একটু কাশির সমস্যা না, আছে। ঠিক আছে, ইটস ওকে। আহ, আর আপনার বাচ্চাটা
একটা ভালো চাকরি পাবে, তার জীবন ধারণে কোনো সমস্যা হবে না, তার শিক্ষার ব্যবস্থা ঠিক আছে, তা সে ভূমিহীন হবে না, তার একটা বাস মানে বাসের জায়গা সরকার নিশ্চিত করবে। হ্যাঁ, অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা, এটাই হলো মূল মৌলিক অধিকারগুলো। এটা যখন অর্জন হয় সেটা হলো কল্যাণ রাষ্ট্র। উন্নয়ন রাষ্ট্র বলতে কিছু নাই আপনার। কংক্রিটের জঞ্জাল মানে উন্নয়ন না, কংক্রিটের জঞ্জাল মানে উন্নয়ন না। আজকে আমাদের তো অসংখ্য কংক্রিটের জঞ্জাল। আমার এক বছর 400 কোটি টাকার আতশবাজি পুরানো হয়েছে, আপনি চিন্তা করতে পারেন যে দেশের এটা মানুষ এটা নিয়েও এখনো। বিতর্ক হয়েছে কাকন ভাই, এটা নিয়েও কথা হয়েছে সে সময় কিন্তু, কথা হয়েছে, যে এটা চিন্তা করা যায়? আপনি তাহলে উন্নয়নটা কোথায় দেখেন আপনি? সেটাই। উন্নয়নটা 2000 কোটি টাকার প্রকল্প হয়েছে। আপনি চিন্তা করতে পারেন যে সারা বিশ্বে 1 কিলোমিটার রেলপথ খরচ তৈরি করতে সারা বিশ্বের তুলনায় সবচেয়ে বেশি টাকা লাগে আমাদের। 1 কিলোমিটার রাস্তা, যেখানে মরুভূমিতে রাস্তা করতে হয় আপনার অ্যালুমিনিয়ামের রড গুলো দিয়ে পাইলিং করে তার উপর রাস্তা করতে হয়, সেখানেও যা খরচ পড়ে। আমাদের দেশে এত শক্ত মাটি, এত জায়গায় পাইলিং এর কোনো প্রয়োজন পড়ে না, কিছু প্রয়োজন পড়ে না। সেখানে আমাদের কি লাগছে? ডাবল টাকা লাগছে দুবাই। আপনি কোনটাকে উন্নয়ন বলবেন? এই যে অর্ধেক টাকা আমরা কোথায় যাচ্ছে, অর্ধেক টাকা যাচ্ছে কোথায়? এই হাজার হাজার কোটি, 2 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংক বলছে যে এই শূন্যতা পূরণ করতে, অর্থনৈতিক যে শূন্যতা আছে এটা পূরণ করতে আপনার 2 লক্ষ কোটি টাকা লাগবে। এই 2 লক্ষ কোটি টাকা এই এই টাকাগুলো কোথায় গেল? প্রশ্নটা তো এই জায়গায়। এখন রয়েছে আপনার জন্য অসংখ্য দর্শকদের প্রশ্ন আসছে। তো হুম হুম। হ্যাঁ হ্যাঁ, বলেন। আমার মনে হয় দর্শকদের একটু বলে নেই, দর্শকদের প্রশ্নগুলো আমরা রাখছি, আমাদের সময় থাকলে উনি জবাব দিবেন। এবং এর মধ্যে আপনার খুব জনপ্রিয় একটা ডায়লগ এই মুহূর্তে খুব সাড়া পেয়েছে, সেটা হচ্ছে নাটক কম করো প্রিয়। নাটক যাই কম হোক, করো প্রিয়। হ্যাঁ, তো অনেকগুলো প্রশ্ন চলে আসছে। আমার মনে হয় আমরা প্রশ্নগুলো একটু হাতে রাখি, হুম। যদি আমাদের সময় থাকে। আমি সোনা নাজনীন, আমি একটু ওনার কাছে জানতে চাচ্ছি, যেহেতু টপিকটা একটু লাইক আমি রিলেটেড, আমি বলবো সেটা হচ্ছে যে আমরা যে মানে খুব কন্ট্রোডিক্টরি একটা বিষয় বর্তমানে, যেটা আমরা দেখছি যে একটার পর একটা ইস্যু তৈরি হচ্ছে, এবং তার মধ্যে একটা হচ্ছে শিক্ষকদেরকে জোর করে পদত্যাগ করানো। রিসেন্টলি আমরা দেখছি গায়ে হত্যা। তো আমরা কিন্তু শুরুতে দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা শিক্ষকদের জোর করে পদত্যাগ করাচ্ছেন, এবং তখন কিন্তু এগুলো নিয়ে কোনো খুব সমালোচনা হয়নি, কারণ আমরা দেখেছি তারা কথা বলছেন, শিক্ষকের পাশে বসছেন, তারপর পদত্যাগ করাচ্ছে। কিন্তু মানে রিসেন্টলি যে দৃশ্যগুলো একটু চোখে পড়ার মতো, সেখানে দেখা যায় যে একেবারেই ছোট বাচ্চারা, হয়তো ক্লাস 7, 8, 9 এরকম পড়ে, 10-এ পড়ে, ওই বাচ্চাগুলো, এবং যে তাদের যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যায়, বোঝা যায় যে খুব গ্রাম্য এলাকার স্কুলগুলো, এবং ওই জিনিসগুলো কিন্তু দৃষ্টিকটু। দেখা যায় যে তারা শিক্ষকদেরকে জোর করে পদত্যাগ করাচ্ছেন, সিগনেচার করাচ্ছেন। একটা ভিডিওতে দেখলাম গায়ে হাত দিল, আরো কয়েকটা ভিডিওতে দেখলাম যে শিক্ষকদের সাথে খুব বাজেভাবে কথা বলছেন। তো এইটা একটু আপনার কাছে আমি জানতে চাই যে এই যে ছোট ছোট বাচ্চারা এই কাজগুলো করছে, মানে আসলে ওরা এই সাহসটা কোথায় পাচ্ছে, মানে এইটা এটা কিভাবে হচ্ছে এই জিনিসটা? দেখেন, এটা এটা বলার আগে আমি একটু আরেকটা ব্যাপার বলি। আপনি কিছুদিন আগে রাসেল ভাইপার নামে একটা সাপের উপদ্রবের কথা শুনেছেন বাংলাদেশে? হুম হ্যাঁ, হুম হ্যাঁ, হুম। সোশ্যাল মিডিয়া থেকে একেবারে মিডিয়া সবখানে কিন্তু এটার উপদ্রব ছিল, রাসেল ভাইপারের উপদ্রব ছিল। মানুষ অস্থির হয়ে গেল, যে কোনো সাপ মারা শুরু করলো রাসেল ভাইপার বলে। রাসেল ভাইপার, এখন দেখেন তো রাসেল ভাইপার আছে কিনা? সেটাই তো। সব সাপ কি উধাও হয়ে গেল? রাসেল ভাইপার এখন নাই কেন? আমাদের দেশের একটা ট্রেন্ড থাকে, একটা কিছু শুরু হলে হুম হুম। আপনার, এটা আমাদের হয়তো এতদিনের আহ, এই 17 বছরের যে এটা হয়েছে আর কি। আপনি দেখেন একটা মামলার কথাগুলো, যে অনেক মামলা হচ্ছে যেগুলো হওয়ার কথা ছিল না, তারপরে অনেক অসংখ্য মামলা হচ্ছে। এগুলি হওয়ার কথা ছিল না আসলে, সব জায়গায় হওয়ার কথা ছিল না সবকিছু। যার ফলে গভর্নমেন্ট বলছে যে এইভাবে মানে গড়পড়তা মামলা এইভাবে ঠিক না। সেইভাবেই আমাদের ট্রেন্ড শুরু হয়ে যায় একটা যখন হয়। কিছু ব্যাপার আছে যৌক্তিক, আর অযৌক্তিক ব্যাপার, যেটা শিক্ষকের সম্মানটা আমরা অর্জন করতে পারিনি। কেন পারিনি আমি বলি। আমি আমার বাচ্চার উদাহরণ দিয়ে বলি। আমার বাচ্চা এক জায়গায় কোচিং করতেন, ভার্সিটির কোচিং যেটা বলে, ভর্তির জন্য কোচিং করতে হতো।
পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশের যেটা। তো আমার ওখান থেকে একদিন আমাকে ফোন করলেন, ফোন করে বললেন যে আপনার ছেলে তো আমাদের ওখানে ঠিক মতো ক্লাস করছে না, ও বোধহয় ভালো করতে পারবে না, এই বয়সের বাচ্চা, আপনি একটু দেখবেন, ওরা ক্লাস করছে না। আমি ওনাকে খুব বিনয়ের সাথে বললাম যে আমার বাচ্চা ক্লাস করছে না, এটা নিয়ে কি আপনি আমার বাচ্চার সাথে কথা বলেছিলেন? তারা বললো না, আপনাকে জানালাম। আপনাকে জানানোর আগে তো তার কাছে জানা উচিত ছিল যে কেন ক্লাস করছে না। সারা বিশ্বে আমি জানি যখন একটা টিচারের ক্লাসে বাচ্চারা যেতে চায় না, আগে সেই টিচার প্রশ্নের সম্মুখীন হয় উন্নত দেশগুলিতে, ওয়েলফেয়ার কান্ট্রি যেগুলি বলি আমি, ওয়েলফেয়ার স্টেট যেগুলো বলি, যে টিচাররা জিজ্ঞেস করা হয় কেন তোমার ক্লাসে বাচ্চারা আসছে না, তুমি কি ব্যর্থ কিনা বাচ্চাদের টানতে, ক্লাসে টানতে। তখন সে বললো যে না, আমি বাচ্চারা জিজ্ঞেস করে আপনারা জানালেন। আপনি এক কাজ করেন, আপনি আগে আপনারা নিজেদের প্রশ্ন করেন কেন বাচ্চারা আপনার ক্লাসে আসছে না, এবং বাচ্চার সাথে কথা বলেন, বাচ্চা কি বলে। তখন যদি মনে হয় যে না বাচ্চার লজিক ভুল, তখন আপনি আমারে জানান, যে আপনার গার্ডিয়ান হিসাবে আপনাকে জানানো হবে। আমার এই বাচ্চা সেই কোচিং এ 3 মাসের 7 দিনও ক্লাস করে নাই, অথচ বাংলাদেশের প্রতিটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে সে প্রথম দিকে ছিল, প্রতিটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে সে চান্স পেয়েছে, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে। তো এই যে যে জায়গাগুলো শিক্ষক হতে গেলে যে জায়গাগুলো লাগে, আপনি দেখেন, এখন বলি আসল কথা, সেই শিক্ষকগুলো হয়েছে কারা? এই যে আপনি গ্রামের স্কুলের কথা বললেন, এই গ্রামের নিচের দিকের স্কুলগুলো তাকিয়ে দেখেন, স্কুল কমিটি, স্কুল একটা কমিটি আছে, কমিটির সভাপতিকে, যে ক্ষমতাসীন দল, সেটা এখন আওয়ামী লীগ আছে বা বিএনপি থাকলে হয়তো বিএনপি হবে, সেটা এখন অবশ্য দিয়েছে যে না, রাজনৈতিক দলের হতে পারবে না, এরকম একটা কিছু হয়েছে বোধহয়। রাজনৈতিক দলের নেতারা, যাদের হয়তো কারোর পড়াশোনাই নেই, মানে কি টিপসই আর কি, এরকম লোকও স্কুল কমিটির সভাপতি হয়েছে। সেই সভাপতি কাছে ধরে প্রধান শিক্ষক নিয়োগ পেতে হয়েছে একটা মোটা অঙ্কের টাকা দিয়ে। যে শিক্ষক একটা অশিক্ষিত লোকের কাছ থেকে বা একটা অসৎ লোকের কাছ থেকে টাকা দিয়ে প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ পেয়েছে, তার প্রতি ছাত্রদের শ্রদ্ধা আপনি কিভাবে আশা করেন? হ্যাঁ, অবশ্যই কাকুন ভাই, এখানে কিন্তু আমার আরেকটা ব্যাপার আছে যে শিক্ষকদের সম্মানহানি কি এই এই মাসেই প্রথম? এর আগে কি কখনো হয়নি? কেউ কি বলতে আমি পারবে আসছি না? সবকিছুতেই আসছি। হ্যাঁ, আমি এটা আমি সাধারণ আমি প্রশ্ন। আপনাদের হ্যাঁ, আপনাদের কথাটা ধরেই আসছি, আমি তো বুঝতে পারছি কি বলতে চাচ্ছেন না, সেটাই। কোথা থেকে আসছে, কেন হচ্ছে এই কথাগুলো আমি বলছি আর কি। আপনি দেখেন, এটা হলো একটা কথা। আপনি খেয়াল করেন তো, এই যে যে বাচ্চাদের একজন মন্ত্রী আসবে, একজন এমপি আসবে, ঘন্টার পর হুম, হুম। ঘন্টা বাচ্চাদের ক্লাস বাদ দিয়ে রোদে দাঁড় করিয়ে রাখা হয়েছে ওরা কি টিচাররা। শিখছে? এই যে ছবিতে ফুল দেওয়া, হুম। ছবিতে হাত ছুঁয়ে সালাম করা, নাচ গান করা, এই যে যে এই অপকর্মগুলি যে শিক্ষকরা করেছেন, সেই শিক্ষকদের বিরুদ্ধে তো ক্ষোভ জমা হওয়া স্বাভাবিক। তখন তো ছাত্ররা প্রতিবাদ করতে পারতো না, কারণ তারা ভয়ের মধ্যে ছিল। আর যারা আপনি যে কথা বললেন, যারা ভয়ের মধ্যে ছিল না তখন, তারা কিন্তু প্রিন্সিপালকে চ্যাংদোলা করে পুকুরে ফেলে দিয়েছে। এরকম অসংখ্য ঘটনা আছে, যারা ক্ষমতাসীন ছিলেন সেই ফ্যাসিস্ট রেজিম, হুম, হুম। অসংখ্য শিক্ষক তাদের দ্বারা নির্যাতিত হয়েছেন, অসম্মানিত হয়েছেন। ওই মানে যে যারা বললাম, এই ধরনের কাজে সহায়তা করেননি বা এই এই ধরনের কাজগুলোকে তুলে ধরেনি হ্যাঁ, ছাত্রদের তারা কাছে, তারা তাদেরকে। অসম্মানিত হয়েছেন, আচ্ছা, অপমানিত হয়েছেন, সেগুলো নির্যাতিত কিন্তু হয়েছেন। আসেনি কখনো, এগুলো কিন্তু কখনো আসেনি খবরে। আসেনি না, শীতে তো বাক স্বাধীনতা ছিলই না, ছিল বলারই না। কথা। আমরা বলতে পারতাম না। এই যে যেমন আজকে আমি একজনকে বললাম, আমাদের একজন প্রথিত যশা, আজকেই বোধহয় একজন প্রথিত যশা আমাদের সাহিত্যিক, কথা সাহিত্যিক বলেন, আমি হচ্ছে কথা সাহিত্যিক বলি না, কথা সাহিত্যিক সব ভুল আসলে, সাহিত্যিক, হ্যাঁ, এবং অনুবাদক তিনি তিনি একটা লিখলেন, তিনি একটা স্লোগান লিখলেন। আমি বললাম যে ভাই, এই যে যে স্লোগানটা লিখতে পেরেছেন, আয়না ঘরের ভয় ছাড়াই, হুম, এটাই তো হুম। বেশি। আমরা তো সেটাও লিখতে পারতাম না, আমি একটা স্লোগান লিখবো সেটাও তো লিখতে পারতাম না। এই যে আপনি লজিক দিচ্ছেন, যারা লজিক দিচ্ছে, পাল্টা লজিক দিচ্ছে, তারা কি খেয়াল করেছেন তারা যখন আগে লজিক দিতেন, সেই লজিকের বিপরীতে লজিক দিতে মানুষ ভয় পেত? আপনারা তখন বিন্দাস লজিক দিচ্ছেন, স্ট্যাটাস দিচ্ছেন, বলছেন। যে আনন্দপাল জিজ্ঞেস করলো, আনন্দপাল কি তখন এতটুকু সাহস নিয়ে জিজ্ঞেস করতে পারতো যে এইটা জিজ্ঞেস করা যাবে কিনা? সোশ্যাল মিডিয়াতে কেমন নজরদারি ছিল সেটা সবাই জানে। সোশ্যাল মিডিয়াতে একটা কথা লিখলে কত মানুষ এই
স্পেশাল অ্যাক্ট গুলো, তো যেটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বলেন, এটার পরে আরেকটা চেঞ্জ করলো, সবগুলি একই কাহিনী, খালি বোতল চেঞ্জ করা হয়েছে। এর জন্য কত মানুষকে জেলে যেতে হয়েছে, কত মানুষকে দিনের পর দিন জেল খাটতে হয়েছে, কত মানুষকে হয়রানি হতে হয়েছে। আপনি মুস্তাক সাহেবের কথা বলেন, তো তাকে পুলিশ কাস্টডিতে হত্যা করা হলো। কিশোরের কথা বলেন, কার্টুন আঁকতে গিয়ে কি হলো। আপনি কি কার্টুন দেখেছেন এতদিনে? কোনো কার্টুন দেখেছেন কোনো তাহলে ভয়ের একটা পরিবেশ ছিল, মানুষ বলতে পারতো না তখন। এই শিক্ষকদেরই মেনে নিত, এই শিক্ষকদেরও মেনে নিত যে শিক্ষক তার অফিস রুমে বসে মদ পান করতো, ড্রিঙ্ক করতো আর কি, ড্রাঙ্ক থাকতো, যে শিক্ষক ফ্যান্সিডিল খেত, বসে গাঁজা সেবন করতো, গাঁজা নিত। তো এই এই ধরনের শিক্ষকদের বাধ্য হয়ে মেনে, কারণ সে কি, ও অমুক নেতার লোক, অমুক মন্ত্রীর লোক, অমুক এমপির লোক, অমুক চেয়ারম্যানের লোক, অমুক মেয়রের লোক, জাস্ট সে কারণেই তাদের ভয় করতো বাচ্চারা। আজকে যখন স্বাধীনতা পেয়েছে, তখন তাদের, যে আমি আগেও বললাম যে কিছু মিস ইউজ হচ্ছে, হুম 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 যে স্বাধীনতাটা যে হঠাৎ করে হচ্ছে, তো সব একবারে, মানে সেই মাছের পোনা যেমন একবারে ছেড়ে দিলে ঝাঁকে ঝাঁকে বের হয়ে যায়, সেরকম হচ্ছে আর কি কিছু কিছু জায়গায়। কিন্তু এইটা নিয়ন্ত্রণ করা উচিত, এই জায়গাগুলো ভুল। এই বাচ্চাদের যা মানে এখন যা, আমরা তো ওদের ওদের মতো করতে পারবো না, যে ফ্যাসিস্ট রেজিমের মতো। তাহলে ফ্যাসিজম থেকে আমাদের আলাদা কি হলো? তো আমাদের এখন এটা রেজা বুঝতে হবে। তো আপনি এইখানে, 1 মাসেই যদি আপনি সময় চান, 1 মাসের মধ্যেই যদি সব কন্ট্রোল করতে চান, 17 বছরের যে ক্ষোভ। টিম মানুষ, হুম হুম হ্যাঁ, হুম। সেটা আপনি তো 1 মাসে কখনো 20 দিনে করতে পারবেন না। তো যাবে না আপনাদের যাবে না। সময় দিতে হুম হবে, হুম একটু হুম। সময় নিতে হবে, ধৈর্য ধরতে হবে সবকিছু। আইন নিজের হাতেও তুলে নেওয়া যাবে না। হ্যাঁ, এখন এই রেজা জিনিসটা বলেন। এইখানে কি আরেকটা জিনিস আপনার মনে হয় না, এই যে ছোট বাচ্চাগুলোকে যেভাবে অন্য শিক্ষকদের খুব বাজেভাবে ব্যবহার করছে, এখানে আপনার কি মনে হয় না যে এখানে আরেকটা শিক্ষকদের মধ্যেও একটা দ্বন্দ্ব দলীয় বিষয় আছে যেটা উস্কে দিতে পারে আমি বাচ্চাদের? আমি এই জায়গাটা মিস করে গিয়েছিলাম, খুব ভালো করেছেন মনে করে। এটা সবসময় একটা জায়গা ছিল। আপনি দেখেন, একটা শ্রেণীর শিক্ষকরা সবসময় নির্যাতিত ছিল, তারা যারা, আপনি ভালো পড়াতে গেলেও, আপনি যদি ভালো মতো ক্লাস করেন, তখন ওই যে ওই শিক্ষকরা যারা ক্লাস করতে চান না, তারা বলতো, "ধুর মিয়া, আপনি কি অনেক বেশি পণ্ডিত হয়ে গেছেন নাকি, পোলা পান্ডে সারাদিন পড়ান, খাওয়া দাওয়া কাম নাই মিয়া, আপনি বেশি পণ্ডিত হয়ে গেছেন।" তারা এইভাবে, এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতো, তারা এইভাবে তাদের মানে শারীরিক ভাষা এবং মুখের ভাষা ছিল মানে বাঁকা আর কি। তো হুম এই জায়গা থেকে একটা মাঝখানে দ্বন্দ্বটা স্বাভাবিক ছিল। এই যে ওই শিক্ষকদের যারা এতদিন নির্যাতিত হয়েছেন, তাদেরও একটা ক্ষোভ কাজ করতেছিল যে আমরা তো সুবিধা পাইনি, আমরা পড়াতে গিয়েছি, তো এইটি শিক্ষক এই করছে। তখন এই শিক্ষকদের কেউ হয়তো প্রতিশোধ পরায়ণ, সব মানুষের বোধ বুদ্ধি তো সমান না, শিক্ষার রুচি তো সবার সমান না, এদের মধ্যেও তো প্রতিশোধ পরায়ণ মানুষ আছে, পরায়ণতা ভিতরে আছে, তারা হয়তো উস্কে দিয়েছে বাচ্চাদের, হতে পারে এটা, হতে পারে না, হচ্ছে এটা, রিতা। রিতা। হ্যাঁ, রিতা আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না হুম। আমি সেটাই সেটাই বললাম যে শিক্ষকদের মধ্যে, কারণ দেখেছি তো কিছু জিনিস, কিছু পড়ার আপনি সংবাদ বলবেন কি, মাধ্যম। আপনি তো শিক্ষকদের মধ্যে রাজনীতি আছে, যেমন ঢাকা হুম ভার্সিটিতে হুম। নীল দল সাদা দল। হ্যাঁ, হ্যাঁ, আছে তো। রাইট। আছে। হ্যাঁ, এটা তো রাজনীতি এটা আমরাও আছে। দেখে এসেছি। এটা তো আছেই, যেমন সাদা দল এতদিন একেবারে কোণঠাসা অবস্থায় ছিল। হুম হুম আমি ঢাকা ভার্সিটি থেকে অনেক ভার্সিটি দেখছি যাদের নিয়োগ, অনেকের অনেকের হুম। নিয়োগ দেওয়া হয়েছে, যেটা নিয়োগ দেওয়া হয়েছে দল ভিত্তিক হিসাবে, এটার সাক্ষী আমি আমি নিজেও দেখেছি দল চোখে। শুধু না, দল, আমার দলে আছে। আপত্তি নেই। আপনি যদি হ্যাঁ। যোগ্য লোক হন, দলে আপত্তি নেই, একজন ভালো মানুষ, হুম হুম যোগ্য হুম। মানুষ যদি শিক্ষক হিসাবে দেন, সে যে দলেরই থাক, কোনো আপত্তি নেই। কিন্তু নিয়োগ গুলোও প্রশ্নবিদ্ধ, যেটা আসলেই যোগ্য বুঝতে কিনা। হুম হুম। অযোগ্য লোক দেওয়া হয়েছে, যাদের শিক্ষক হওয়ার যোগ্যতাই নেই। যোগ্যতা নাই। প্রথম হয়েছে তাদের দেওয়া হয় নাই, হয়তো হয়তো 10 নাম্বার জনকে দেওয়া হয়েছে। এই এই হুম, ঘটনাগুলি ঘটেছে, তো তো ঘটেছে। অস্বীকার করার কিছু নেই। আচ্ছা, এইচবিডিতে কি বলেন যে একটা শিক্ষকের গায়ে জোর করে পদত্যাগ করানো বা গায়ে হাত তোলা এটা কতটুকু সমীচীন? এইচবিডিতে তো নিজেও একজন শিক্ষক। এটা কি আপনি আমাকে একজন সাধারণ শিক্ষক আহ, শিক্ষক হিসাবেই বলছি।
শিক্ষক হিসেবে আচ্ছা, এখন আমি যদি এটা বলতে যাই, আমি যেটা নিয়ে ফেসবুকেও লিখেছি, এটা বলতে গেলে হয়তো অনেকের পছন্দ হবে না। এবং ইতোমধ্যেই একজন বাংলাদেশের খুব দেখলাম যে ওনার খুব সুনাম, সবাই ওনার সুনাম করছে, ওই শিক্ষকও আমাকে ডিরেক্টলি, আমি যখন এই কথাটা বললাম তখন আমাকে বলে দিলেন যে আপনার দর্শ কি লিখলো আমাকে, যে আপনার দর্শন লয়ে আপনি হেদিকেই থাকেন। তো তো আমি আমেরিকার খুব জিনিস। অবাক হলাম যে একজন শিক্ষক, যাকে আমি দেখলাম অনেকেই ফেসবুকের লেখকরা, কবিরা খুব সম্মানের সাথে কথা বলছেন, উনি যখন আরেকজন শিক্ষককে বলে আমনের দর্শন নিয়ে আপনি ওই দিকেই থাকেন, তখন তো আর আমার বুঝতে বাকি থাকে না আসলে বিষয়টা কি। তো আমি বলবো, দেখেন, যে কোনো সমস্যার সমাধানের একটা প্রাথমিক প্রক্রিয়া এবং কৌশল হচ্ছে এই, মানে একটা কৌশলটাই হচ্ছে যে সমস্যাটির কারণটা খুঁজে বের করা। অর্থাৎ আপনি যদি এই সমস্যাটা কোথা থেকে আসলো, কেন আসলো, কিভাবে আসলো, এটা যদি আপনার জানা থাকে, তাহলে যে কোনো সমস্যার সমাধান করাটা সহজ হয়ে যায়। এটা শুধু শিক্ষকদের বেলা না, আমাদের ডেইলি লাইফ এভরিওয়্যার। তো আপনি যদি দেখেন, আমার মনে হয় যে আমি যদি আমার প্রেক্ষাপট থেকে বলি, আমি আপনি যদি সিগমন্ড ফ্রয়েডের যে মনোবিশ্লেষণ তত্ত্ব আপনি পড়েন, তাহলে আপনি দেখবেন যে উনি কিন্তু যে কোনো সমস্যার সমাধানে, বিশেষ করে স্কুল মাধ্যমে বাচ্চাদের সাথে মনস্তত্ত্ব ডিল করা, শিক্ষা ব্যবস্থা ডিল করা, উনি কিন্তু যে কোনো উগ্র আচরণ, আম, সমস্যা সমাধানের জন্য কিন্তু তিনি আগে যে পিছনের কারণটা খুঁজে বের করে, এটার উপর কিন্তু জোর দিয়েছেন, এবং তার যথেষ্ট স্টাডি আছে। একজন শিক্ষক হিসেবে হোক, একজন মানুষ হিসেবে হোক, আপনার আপনার প্রেক্ষাপট থেকে আপনি কিভাবে একটা বাচ্চার সাথে, একটা ব্যক্তির সাথে, সমাজের সাথে আপনি ডিল করবেন, সেগুলো যদি আপনি খুঁজে বের করেন, এবং সেই খুঁজে যে কারণটা খুঁজে বের করার মধ্যে মনোবিজ্ঞান যেখানে ফোকাস করে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, চাইল্ডহুড, আপনার পরিবেশ, আপনি কোথায় বেড়ে উঠেছেন। এখন আসি আসলে একজন শিক্ষককে, আপনি যদি আমাকে বলেন, আমি বলবো যে একজন শিক্ষক তিনি, যিনি নিজ জ্ঞান, মূল্যবোধ, দক্ষতা শিক্ষার্থীদের মাঝে বিনা স্বার্থে বিলিয়ে দেন। এখানে কোনো চেকের বিষয় থাকবে না, এখানে কত ঘন্টা সময় দিচ্ছি তা থাকবে না, আম, এখানে ধর্ম থাকবে না, জাত থাকবে না, কার সামাজিক স্ট্যাটাস কত সেটা থাকবে না। একজন শিক্ষক কেবল শিক্ষার্থীদের কিন্তু, মানে পাঠ্যপুস্তকের মাধ্যমে যে জ্ঞান দান করে তা না, একজন শিক্ষক কিন্তু একজন শিক্ষার্থীর যে ব্যক্তিত্ব, যে নৈতিকতা, যে চিন্তা ভাবনার বিকাশ, জ্ঞানীয় বিকাশ, সেটাতেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং একজন শিক্ষক কিন্তু শিক্ষার্থীর জন্য জীবনের পথ পরিদর্শক বলা হয়, একটা পরামর্শদাতা, অনুপ্রেরণা উৎস। অর্থাৎ বাবা মায়ের পরে শিক্ষক হচ্ছে সেই স্থান আমাদের সর্বত্রই, যে কোনো জায়গায়। হুম হুম। তো শিক্ষকরা কিন্তু শ্রেণীকক্ষে যখন আমরা শিক্ষা দিই, এখানে কিন্তু শুধু আমরা পাঠ্যপুস্তকে শিক্ষা বিভাগ কি বলেছেন আমরা সেটাই মুখস্থ কিংবা ওই বিদ্যাটাই কিন্তু দেই না, সেখানে কিন্তু প্রতিটা বাচ্চার যে ব্যক্তিগত জীবনের সমস্যা সমাধান করা, চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা, ওগুলো কিন্তু শেখাতে হয়। একজন শিক্ষক শিক্ষার্থীর মধ্যে কিন্তু, একজন শিক্ষকই পারে একজন শিক্ষার্থীর মধ্যে আত্মবিশ্বাস, সৃজনশীলতা বলেন, দায়িত্বশীলতা বলেন, সামাজিকভাবে একজন মানুষ হিসেবে গড়ে ওঠার সমস্ত গুণাবলী কিন্তু একজন শিক্ষকই দিতে পারেন। তো একজন ভালো শিক্ষকের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে, যখন আপনি একজন একজন ভালো অর্থাৎ উন্নত শিক্ষক শিক্ষার্থীদের কেবল পেশাগতভাবেই সফল হতে না, বরং একজন ভালো মানুষ হওয়ার যে ধরনের প্রয়োজনীয় উপকরণগুলো সেগুলো কিন্তু যোগান দিতে হয়। এখন আমি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা ভিন্ন। তো এখন আপনি যদি সেই শিক্ষক না হয়ে থাকেন, আমি যে শিক্ষকের সংজ্ঞাটা আমি আমার প্রেক্ষাপট থেকে বললাম, আপনি যদি সেই শিক্ষক না হয়ে থাকেন, আমি আজকে যদি বাংলাদেশ থেকে কোনো জায়গা থেকে এখানে কোনো শিক্ষক কিংবা আম, কেউ দেখে থাকেন, আমি তাদেরকে বলবো যে আপনি যদি এই গুণাবলী সম্পন্ন শিক্ষক না হয়ে থাকেন, আপনি যদি শিক্ষার্থীদের প্রতি সহনশীল, ধৈর্যশীল, মানবিক, নৈতিক না হয়ে থাকেন, আপনি যদি রাজনৈতিকভাবে দলদাস হয়ে থাকেন, কিংবা যদি আপনি শিক্ষার্থী এবং অভিভাবকের প্রতি উগ্র হন, ন্যায্য অধিকার কিংবা ন্যায্য পাওনাটা থেকে তাদের বিতাড়িত করেন, তাদের তাদের প্রতি কল্যাণকর না হয়ে কেবল অর্থ উপার্জনকে একটা মুখ্য বিষয় বলে মনে করেন, তবে আমি বলবো যে একজন শিক্ষক হিসেবে আপনি ভবিষ্যৎ গঠনে একেবারেই অকার্যকর এবং ক্ষতিকর। আপনার শিক্ষক হওয়ার কোনো অধিকার নেই, কোনো যোগ্যতা নেই, ইউ আর ডিসকোয়ালিফাইড। এটা হচ্ছে প্রথম কথা। আরেকটা জিনিস হচ্ছে,
বাংলাদেশে যেই শিক্ষকদের বিষয়টা নিয়ে কথা হচ্ছে, আমি অনেককেই বলতে দেখি যে খুবই আবেগপ্রবণ হয়ে মনে হয় যে হুম, হুম, আমার বাপ মরে গেছে, আমার দাদা মরে গেছে, কিংবা আমার স্বামী, আমার স্ত্রী হারিয়ে ফেলেছি, সন্তান হারিয়ে ফেলেছি। আমি তাদের অনুভূতিকে রেসপেক্ট করি। তারা এইভাবে পোস্ট করেন যে শিক্ষকের কে যে অসম্মান করছে সে তার পিতাকেও করতে পারে, শিক্ষকের এই সে তো। আমি তাদের অনুভূতিটাকে রেসপেক্ট করি যে শিক্ষকের প্রতি তাদের একটা অন্যরকম একটা সম্মান থেকে তারা এই কথাটা বলছেন। হ্যাঁ, কিন্তু আপনাকে বুঝতে হবে যে শিক্ষক তিনটা অক্ষরে যে শব্দটা না, এটা শুধুমাত্র আপনি ভুয়া সার্টিফিকেটে হন, আপনি দলীয় ক্ষমতায় হন, আপনি পয়সার যেভাবে হয়ে থাকেন, ওই তিন অক্ষরে যে শব্দটা শিক্ষক, ওই শিক্ষক শব্দটার জন্যই কিন্তু আপনি সর্বোচ্চ সম্মানিত। এবং আপনাকে কেউ গায়ে হাত দিতে পারবে না, আপনাকে কেউ প্রশ্ন করতে পারবে না, আপনার কোনো ভুল নেই। আপনি শিক্ষার্থীকে যেখানে পিটাবেন সেই জায়গা বেহেস্তে যাবেন, দিস ইজ টোটালি রং। একজন শিক্ষক কোনো দেবতা নন, একজন শিক্ষক কোনো স্রষ্টা নন, একজন শিক্ষক কোনো ফেরেশতা নন। একজন শিক্ষকেরও দায়বদ্ধতা আছে, শিক্ষার্থীর কাছে জবাবদিহিতা করতে সে বাধ্য। একজন শিক্ষক অভিভাবকের কাছে জবাবদিহিতা করতে বাধ্য। আমি একজন শিক্ষক, কিংবা আপনি একজন শিক্ষক, আপনাকে এটা আমার করা যাবে না এটা বলা উচিত না কেন? আপনি যখন আপনার ঘরে কাজের বুয়ার গায়ে হাত দিচ্ছেন কথায় কথায়, ভালো করে সে ঘরটা পরিষ্কার করছেন, আপনি যখন রাস্তায় যাচ্ছেন, রিক্সাওয়ালা আপনার সাথে একটু অন্যভাবে কথা বলছে, এই তোর সাহস কত আমার সাথে আপনি রিক্সাওয়ালার গায়ে হাত দিচ্ছেন, রিক্সাওয়ালাকে আপনি উম, কোনো বিনা অপরাধে আপনি যা তা বাজে কথা বলছেন, কাজের বুয়াকে বাজে কথা বলছেন, দেন ওয়াই নট শিক্ষক? আপনাদের কাছে শিক্ষকটা এইরকম কেন যে আমরা শিক্ষককে একেবারেই অসম্মান করতে পারবো না? শিক্ষক যদি শিক্ষার্থীর জন্য ক্ষতিকর হয়, শিক্ষক যদি তার নৈতিকতা থেকে সরে আসে, শিক্ষক যদি একটা শিক্ষার্থীকে তার বাচ্চার মতো মনে না করে, তার সন্তানের মতো যদি লালন না করে, সন্তানের মতো সমস্ত সার্বিক কিছু দিয়ে যদি তার ভবিষ্যৎ গঠনে কার্যকরী ভূমিকা না রাখে, তাহলে আপনার শিক্ষক হওয়ার কোনো যোগ্যতা নেই। এটা আমি একজন শিক্ষকের অবস্থান থেকে আমি নিজে বলছি। যাই হোক, আমি কাউকে অপমান করার জন্য বলিনি, কিন্তু আমি শুধু শিক্ষকের সংজ্ঞাটা আপনাদের বললাম। আর যেসব শিক্ষকদের আপনি বলেন যে জোর করে পদত্যাগ করানো হচ্ছে, জোরের বিষয়টা যেটা কাকুন রেজা অলরেডি বলেছেন, যে এই শিক্ষকদের প্রতি কিন্তু শিক্ষার্থীরা অনেক রাগান্বিত, অনেক ক্ষুব্ধ। এটা একদিনে হয়নি, এটা এটা অলরেডি কাকুন রেজা বিশ্লেষণ করেছেন দিনের পর দিন। আম, এই এটা আমি একটু বাচ্চাদের। মাঝখানে ইন্টারাপ্ট করি একটা বিষয়ে। হুম, আপনি শিক্ষক শব্দটা, আপনি শিক্ষক তিনটা অক্ষর বললেন, তিনটা না চারটা অক্ষর মূলত এখানে। শিক্ষক শব্দটা অর্থ কিন্তু অনেকগুলো। শিক্ষক শব্দটার আরেকটা অর্থ হলো উপদেষ্টা। আমাদের যে হ্যাঁ, শিক্ষক শব্দের আরেকটা প্রতিশব্দ হলো উপদেষ্টা। আমাদের যারা উপদেষ্টা আছেন তারাও কিন্তু আমাদের শিক্ষক। তো রাইট। শিক্ষক একজন একজন রাষ্ট্র প্রধান যেখানে, সরকার প্রধান যেখানে উপদেষ্টা, শিক্ষক কিন্তু সেই মর্যাদারই একজন মানুষ নৈতিকভাবে। হ্যাঁ, রাইট। তার এই কথাটা, এইটা এইটা বোঝার মতো ক্ষমতা কতজন শিক্ষকের আছে সেটাই আমাদের বুঝতে হবে আর কি, যে শিক্ষক হওয়ার যোগ্যতা আসলে আমাদের ভেতরের আছে কিনা। এই যে দেখেন আমাদের যারা শিক্ষক আছেন, আমি এখনো, আমার তো এত বয়স হয়ে গেছে, আমার যারা কলেজের টিচার যারা ছিলেন বা স্কুলের টিচার অনেকে বেঁচে আছেন এখনো, তাদের দেখলে এখনো আমি যদি কোথাও বসে থাকি, আমি নিজের অজান্তেই দাঁড়িয়ে যাই, হাতটা কপালে উঠে যায় শ্রদ্ধায়। শিক্ষক হওয়ার জন্য তো এই যে যে আমার ভেতর থেকেই আমাকে জানায় যে আমি কখনো উঠে গেছি, দাঁড়িয়ে গেছি, এটাই আমি বুঝতে পারি না। আমার এত বয়স হয়ে গেছে, আমার কলেজের টিচার দেখলে আমি এখনো দাঁড়িয়ে যাই, এখনো হাত কপালে উঠে যায়। হ্যাঁ, আমি একদম। মাঝখানে একটা একটা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলাম। আমার যে একজন টিচার, সে অডিয়েন্সে বসা, আমি আমার সেই জায়গায় বসে থাকতে এত অস্বস্তি লাগছিল, আমি তাদের বললাম যে আমার স্যার বসা, উনি এই বিষয়ে আরো ভালো জানেন আমার থেকে। হ্যাঁ, উনাকে কাইন্ডলি আপনারা যদি একটু মঞ্চে যদি তুলতেন, আমার বসে থাকতে অস্বস্তি হচ্ছে। আমার অস্বস্তি হচ্ছিল রীতিমতো। তারা স্যারকে তুলে নিয়ে, আমি স্যার উঠে আসলেন মঞ্চে, আমি দাঁড়ালাম, সালাম দিয়ে স্যার বসলো, তারপর আমি বসলাম। এই যে যে এই শ্রদ্ধাটা তো অর্জন করতে হবে, শিক্ষক যারা আছে তাদের তো এই শ্রদ্ধাটা অর্জন করতে হবে। অর্জন করতে হবে। আপনি দেখেন, আমি এতগুলো বছর, 25 ইয়ার্স আমি এখানে, আমি এখনো যখন বাংলাদেশে যাই, আমি যে গার্লস স্কুলে পড়েছি,
আমি সেই স্কুলে গিয়ে খুঁজে খুঁজে আমার শিক্ষকদের বের করি, এমনকি যে কি বলে ওনাকে, পিয়ন না দারোয়ান বলে, যে স্কুল গেট পাহারা দিত, যিনি, ওই লোকটাকে আমি খুঁজে বের করি। এবং এখনো আমি গেলে যখন আমার শিক্ষকরা আমাকে প্রাউড ফিল করে, আমাকে জড়ায় ধরতে চায়, আমি তখনও মাথা নিচু করে, মানে ওদের সামনে আমি বসতে পারি না। আমার মনে হয় যে, কিন্তু ওরা কিন্তু আমাকে সে অন্যরকম একটা রেসপেক্ট দেওয়ার চেষ্টা করে। রিতা, তুমি মানে এত দূর গেছো, এটা এটা। এখনো তাদের সামনে গেলে আমি মাথা নত করে আমি সামনে বসতে পারি না। আমার মনে হয় যে মানে তারা, আপনাকে একটা লেটেস্ট উদাহরণ দিই, একেবারে সাম্প্রতিক যে আন্দোলন পরবর্তী, বিপ্লব পরবর্তী যে উদাহরণ, খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি, তিনি পদত্যাগ করতে চাইলেন। বাচ্চারা তাদের ঘিরে রাখলো যে স্যার আপনি এখানে গেলে ক্যাম্পাস আপনার কোনোভাবেই যাওয়া যাবে না, খালি আপনি পদত্যাগের কথাই লিখবেন, বাচ্চাদের দোষী দিবেন। বাচ্চারা যে এইভাবে টিচারদের ঠেকিয়ে দিচ্ছে, জোর করে রেখে দিচ্ছে, যেতে চাচ্ছে টিচাররা, আপনি যেতে পারবেন না, এই শ্রদ্ধাটা কি আপনি দেখাবেন না? এই শ্রদ্ধাটা কোথায় দেখাচ্ছেন? এই শ্রদ্ধা তো দেখাচ্ছেন না, আপনি খালি পদত্যাগের বিষয়টাই সামনে আনছেন। এখন অসংখ্য টিচারকে তারা রেখে দিচ্ছে, তারা পায়ে সালাম করছে। আমি ঢাকা ভার্সিটি জানি, কিছু টিচার আছে তারা এই বিপ্লবের সময় ছাত্রদের বিপ্লব কালীন যে আন্দোলনের সময় ছাত্রদের বিপক্ষে দাঁড়িয়েছে, তারা মানব বন্ধন করেছে সরকারের পক্ষে। আপনি সেই টিচারদের কিভাবে শ্রদ্ধা ধরে রাখতে আমি চান? সেদিন, যে ছেলেটা, আমি আমার বাচ্চাটাকে পড়তে দিয়েছি, সেই বাচ্চাটাকে দেখে রাখার দায়িত্ব হলো টিচারদের। সে যখন আমার বাচ্চাদের নিরাপত্তা দিতে পারছে না, উল্টো বাচ্চাদের বিপক্ষে কথা বলছে, সেই টিচার কিভাবে সম্মান ডিজার্ভ করে এটা আমাকে বলেন। আমি আমার এই প্রশ্নটাই যে, আমি গতকাল একটা ভিডিও দেখলাম, কিছু বাচ্চারা একটা শিক্ষককে ভুলবশত তাকে পদত্যাগ করতে বলছিল। তারপরে দেখলাম যে সেই বাচ্চারা সেই শিক্ষকের পায়ে ধরে ক্ষমা চাচ্ছে যে আমাদের ভুল হয়েছে। এখন দেখেন, যে বাচ্চারা যে এই শিক্ষকগুলোর প্রতি কেন এত তাদের রাগ, কারণ হচ্ছে বাচ্চারা ঘরে তাদের মা বাবার কাছে নিরাপদ, যখন স্কুলে যায় তখন শিক্ষক হচ্ছে তাদের গার্ডিয়ান, তাদের নিরাপত্তা দিবে। আর যখন এই যে কোটা সংস্কার আন্দোলনে যখন মানে লাশের পর লাশ পড়লো, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকদের দেখেন, যাদেরকে দেখে আমার চোখে পানি আসছে, যাদের বক্তৃতা দেখে বাচ্চাদের জন্য বুক খালি করে দিয়ে সামনে দাঁড়িয়ে গেছে যে আমার বাচ্চাদের গায়ে হাত দিবেন তো আমাকে আমার উপর দিয়ে পার হতে হবে। এই বেশিরভাগ স্কুল শিক্ষকগুলো কি করেছে? সরকার পক্ষীয় মতামত নিয়ে চুপ করে বসে থেকেছেন, কেউ বিরোধিতা করেছেন। আপনি একজন শিক্ষক হিসেবে কিভাবে আপনি সহ্য করতে পারেন যে আপনার সামনে আপনার ক্লাসের একটা স্টুডেন্টকে সরকার কিংবা একটা সাধারণ মানুষ কিংবা একটা কুকুর কামড় দিবে? লাইক, আপনি কিভাবে সেটা নিতে পারেন? আপনি কিভাবে চুপ থাকতে পারেন? আপনি কিসের শিক্ষক? লাইক, হাউ? এটা আপনি কিভাবে সহ্য করেন? আপনি যদি একটা শিক্ষার্থীকে, একটা বাচ্চাকে আপনার সন্তানের মতো আপনি লালন করতে না পারেন, দেন ইউ আর নট কোয়ালিফাইড। আপনি এটা কিভাবে দেখেন? বাচ্চারা যে আজকে এই শিক্ষকদের প্রতি রাগ তাদের, এটা শুধু একদিনে না, বছরের পর বছর জমে জমে কোটা সংস্কার আন্দোলন একটা উৎস তাদের ক্ষোভটাকে প্রকাশ করার জন্য। এখন অনেক শিক্ষার্থীদের তাদের প্রতি অনেক ধরনের শিক্ষকদের অভিযোগ আছে, সেগুলো সবাই জানে। কি ধরনের, কাকুন রাজা বলেছেন। আমি বলবো, যে দেশেই হন যেখানেই হন, কোনো শিক্ষকের পক্ষে এমন ভূমিকায় থাকা উচিত না। কোনো শিক্ষক রাজনৈতিক সুবিধা নিতে পারেন না, কোনো শিক্ষক শোষক হতে পারেন না, কোনো শিক্ষক তার শিক্ষার্থীদের গুলি করে মারতে দেখে চুপ থাকতে পারেন না। দ্যাটস ডিসগাস্টিং। আপনি যদি নিজের বিবেককে প্রশ্ন করেন, আজকে যেই শিক্ষকগুলোকে অপদস্থ করা হচ্ছে, পদত্যাগ করানো হচ্ছে, আমি যদি আজকে বাংলাদেশ থাকতাম, মানে এটা শুনতে খারাপ শোনায়, কিন্তু আমি যদি আজকে ওই পরিস্থিতিতে থাকতাম, আমি তাদের প্রতি কি আচরণ করতাম, আই হ্যাভ নো আইডিয়া। বাচ্চাদেরকে মরতে দেখে, মারতে দেখে, গুলি করতে দেখে, তুমি যদি সরকার পক্ষীয় দল হও, সরকার বাদ দিলাম, তুমি যদি সেই অস্ত্র হাতে ধরা মানুষগুলোর পক্ষ নিয়ে তুমি তোমার সুবিধায় চুপ থাকো, দেন জাস্ট গেট আউট। তোমার শিক্ষকতা করার এখানে কোনো অধিকার নেই। শিক্ষার্থীদের সাথে একজন শিক্ষকের সম্পর্কটা কেমন হতে হয়? সৌহার্দ্যপূর্ণ, মানবিক, নৈতিক, বিশ্বাসের। একজন শিক্ষকের প্রথম কাজই হলো শিক্ষার্থীদের বিশ্বাস অর্জন করা। আর যখন এই বিশ্বাসটা অর্জন হয়ে যায়, তখন একজন শিক্ষার্থী শিক্ষককে ভরসা করে, আস্থা আসে, তার কাছে সবকিছু শেয়ার করে। এবং এবং এই মুহূর্তে আপনি দেখবেন একটা সন্ত্রাসী শিক্ষার্থীকেও কিন্তু একজন শিক্ষক তাকে যদি সেইভাবে লালন করে, সেই সন্ত্রাসী শিক্ষকের কাছে মাথা নত করে। রাস্তাঘাটে সিগারেট খেতে থাকলে সিগারেটটা ফেলে দিয়ে মাথা নত করে দাঁড়ায়।
এটা আপনাকে অর্জন করতে হবে। আপনি শুধু নামে মাত্র শিক্ষক হয়েছেন, সেটার জন্য আপনি সর্বোচ্চ সম্মান চাইবেন, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে। আরেকটা কথা হচ্ছে যে বাচ্চাদের মনস্তত্ত্ব বোঝা। আমি যেটা বলবো, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অনেক পরিবর্তন দরকার। আপনি বিশ্ববিদ্যালয়ের বাচ্চারা অনেক ম্যাচিওর, বাট স্কুল কলেজ প্রিকে থেকে ক্লাস 1 2 থেকে শুরু করে আম, দশম শ্রেণী, যেটা মেট্রিকের আগ পর্যন্ত, আমার মনে হয় যে বাংলাদেশের শিক্ষকদের মধ্যে এই লেকিংস গুলা, বাচ্চাদের বোঝার লেকিংস গুলা আম, আসার একটাই কারণ, সেটা হচ্ছে তারা বাচ্চাদের মনস্তত্ত্ব বুঝতে পারে না। আর সেই মনস্তত্ত্ব বুঝতে হলে শিক্ষকদেরকে মনোবিজ্ঞান পড়তে হবে। বাংলাদেশের এটা এটা শিক্ষা বিভাগের ব্যর্থতা, যে একজন শিক্ষককে দেশের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য যাকে সনদ দেওয়া হয়, লাইসেন্স দেওয়া হয়, তাকে মনস্তত্ত্ব সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয় না, যে তোমার বাচ্চাটা আজকে ক্লাসে আসছে, সে এসেই কেন তোমার কথা শুনছে না, সে কেন হাতে সিগারেট গন্ধ পাচ্ছি, সে কেন তার আরেক স্টুডেন্টকে গালি দিল, ওয়াই, সে কোথা, সে কই থেকে আসছে, সে কি আজকে খেতে পেরেছে, তার ঘরে খাবার ছিল, তার ঘরে কি বাবা আছে ছেড়ে গেছে, তার মা কি অসুস্থ, তার পরিবার কি বেতন দিতে হিমশিম খাচ্ছে, তার অর্থনৈতিক সমস্যা আছে, তাকে কেউ বুলিং করেছে। এই যে বাচ্চাটার আচরণের পিছনে আপনারা শিক্ষকরা অনেক বেশিরভাগই কি করেন, এই কথা শুনিস নি, এই ওর সাথে বেয়াদবি করছিস, এই শিক্ষকের সাথে এইভাবে চোখ তুলে তাকাইছিস, হয়তো মারবেন, বেত্রাঘাত করবেন, শাস্তি দিবেন, মুরগি বানিয়ে বাইরে বসায় রাখবেন, সাসপেন্ড করবেন, কিংবা পরবর্তী স্টেপ কি হবে, বাবা মাকে খবর দিয়ে তাদেরকে লজ্জিত করা। এই কি সন্তান জন্ম দিয়েছেন আপনারা, এইভাবে সন্তান মানুষ করে আপনারা এই ধরনের কথা বলবেন? না, আপনাদেরকে বুঝতে হবে বাচ্চাটা কেন এরকম আচরণ করছে। তো আমি বলবো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যথেষ্ট পরিবর্তন দরকার। তারপর আমি সবশেষে বলবো, শিক্ষকের গায়ে না শুধু, সবাই বলছে শিক্ষকের গায়ে হাত দেওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য না। আমি এই কথাটা বলতে চাই না। কোনো মানুষের গায়ে হাত দেওয়া সমর্থনযোগ্য না, সেখানে শিক্ষক হোক, কাজের বুয়া হোক, রিক্সাওয়ালা হোক, কারো সন্তান হোক, কারো শত্রু হোক। ডোন্ট ডু দ্যাট। অসংখ্য ধন্যবাদ, অনেকটা সময় নিয়ে নিলাম। ধন্যবাদ এইচবিরিতা। আমি কাকন রেজার কাছে ফেরত যাচ্ছি। আহ, এবার একটু ভিন্ন বিষয় নিয়ে বন্যার অবস্থা সম্পর্কে জানতে চাচ্ছি, যে আজকের দিন পর্যন্ত দেশের বন্যার পরিস্থিতি কেমন। কাকন ভাই যদি একটু বলতেন আমাদেরকে। পানি নেমে গেছে। পানি নেমে গেছে, কিন্তু আহ, বিশেষ করে ফেনী, কুমিল্লা, হুম হুম। এসব জায়গায় পানি নেমে যাওয়ার পরে দেখা গেছে যে প্রায় সবই ধ্বংস হয়ে গেছে। আপনি যারা ছোট উদ্যোক্তা ছিল, যেমন আপনি মুরগির খামার বলেন হুম হুম বা হুম। গরুর খামার বলেন, পুকুরের মাছের খামার বলেন, সবগুলি ভেসে গেছে। ছোট ছোট যারা ব্যবসায়ী আছে তাদের তো সমস্ত কিছু বা ছোট দোকানপাট ধ্বংস হয়ে গেছে, বাড়ি ঘর ধ্বংস হয়ে গেছে, রাস্তাঘাট ধ্বংস হয়ে গেছে। সাথে আপনার পানিবাহিত তো রোগ স্বাভাবিক, এটা হবেই, এটা নতুন কিছু না, বন্যা হলে পানিবাহিত রোগ হবেই। এগুলো ম্যানেজ করার মতো, রোগ ম্যানেজ করার মতো অবস্থা আমাদের আছে এখনো, এটা করা যাবে হয়তো। কিন্তু যেটা অবকাঠামোগত ক্ষতি হয়েছে যা বা অর্থনৈতিক ক্ষতি হয়েছে, সেটা ম্যানেজ করতে একটু সময় লাগবে। তারপরেও আসার কথা যে এইবার কোনো চোখের পানি না ফেলেও বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার 1,000 কোটি টাকা নিঃশব্দেই জোগাড় করে ফেলেছেন ফান্ড, হ্যাঁ, পুনর্বাসনের জন্য, যার হুম। ফলে কোনো চোখের পানি ফেলতে হয় নাই বা টিভিতে আবেগ ঘন বক্তৃতা দিতে হয় নাই। হুম ইতিমধ্যে হুম। তারা করেছেন 1,000 কোটি টাকা ফান্ড। এবং সবচেয়ে মজার ব্যাপার, জাতিসংঘ ঘোষণা দিয়েছেন ফান্ড, মানে তহবিল গঠনের জন্য, বন্যার্তদের, বাংলাদেশের বন্যার পরবর্তী সহায়তার জন্য জাতিসংঘ তহবিল গঠন করেছে একটা। এটা এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, যে এটা আমাদের এর আগে জাতিসংঘ এভাবে তহবিল গঠন করে নাই। হুম হুম। যার দুর্যোগ গেছে, কিন্তু এবার খুব দ্রুতই তারা এক ধরনের তহবিল গঠনের জায়গাটায় হাত দিলেন, যার ফলে আমরা দেশের বাইরে থেকেও অনেক হয়তো সহায়তা পাবো, এবং বিভিন্ন রাষ্ট্র থেকে মনে হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, আমাদের এই বন্যাটা হয়ে গেল, ওই বন্যার কিন্তু আরেকটা মজার জিনিস দেখা গেছে, আপনি ঐক্যটা দেখেন।
ঐক্যটা দেখার মতো ছিল, প্রশংসা পাওয়ার মতো ছিল। আপনি খালি বন্যার পরিস্থিতি কি জানতেছিলেন? বন্যার পরিস্থিতি থেকে আপনি জানতে চান যে মানুষের, আপনি আশ্চর্য হন, আমরা আশ্চর্য হই। আমাদের হুম আমাদের এত বয়স হয়েছে, আমরা কখনো দেখিনি যে বন্যার ত্রাণের নেয়ার জন্য লাইন থাকে, দেওয়ার জন্য লাইন থাকে, সেটা কখনো চিন্তা করিনি। আমাদের লিখতে বাধ্য হয়েছি আমরা যে আপনি দেখেন ত্রাণের জন্য কিন্তু কোনো লাইন নেই, কিন্তু দেওয়ার জন্য মানুষের লাইন আছে। টাকা দেওয়ার জন্য বা কাপড় চোপড় বলেন বা খাদ্য সামগ্রী দেওয়ার জন্য আপনার ঘন্টা ধরে দাঁড়াতে অপেক্ষা করতে হয়েছে, লাইন ধরে দিয়ে দিতে হয়েছে, ত্রাণ দিতে হয়েছে। হুম হুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়াম টিএসসি তে। গুলিতে, হ্যাঁ, হুম হুম হুম। ভর্তি ছিল, মানে জায়গা ছিল না ত্রাণ রাখার, ট্রাক পাওয়া যাচ্ছিল না যে পাঠানোর জন্য। এই যে যে একটা ঐক্য, এই ঐক্যের সামনে আপনি এই অবকাঠামোগত এইটা এইটা মনে হয় মানে আমাদের না, খুব এটা বেশি। খুবই খুবই আশ্চর্যজনক যে মানে একসাথে হয়ে বন্যার পানিটাকেও যখন তারা, ওই আগ্রাসনটাকেও যখন তারা সামাল দিয়ে ফেললো, এই ছাত্ররাই কিন্তু, হ্যাঁ। হুম, হুম। আমরা দেখেছি যে টিএসসি তে সেই পাহাড়ের মতো স্তূপ করা, মানুষের সাহায্য আসছে। তো এগুলো আসলে প্রশংসা করার মতো। আচ্ছা রেজা ভাই, আমার কাছে মনে হয় পাল আরেকবার প্রশ্ন করেছেন, আনন্দ পাল, যিনি প্রশ্ন রেখেছেন যে ছাত্রদের বা সরকারের পক্ষ থেকে 30 সেকেন্ডের একটা ঘোষণা আসলেই কিন্তু আক্ষেপটা এতক্ষণ জিয়ে থাকতো না। তাদের নীরব থাকাকে হয়তো যারা জাতীয় সঙ্গীত নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন তাদের মনে সন্দেহকে দীর্ঘায়িত করেছে। আমি অতি সাধারণ আমজনতা, আমি দেশের পক্ষে, ন্যায়ের পক্ষে, সুন্দর ও শান্তির পক্ষে থাকার চেষ্টা করে অহিংসভাবে আহ প্রশ্নটা করা হয়েছে যে এটা কেন আসলো না। এইখানে এই এই কথাটা যেভাবে সোশ্যাল মিডিয়াতে যেভাবে ছড়েছে, হুম আপনি সারা দেশের মানুষে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে আছি একটা অংশ, তাদের হয়তো যারা মানে রাজনীতি সচেতন, তারা হয়তো কেউ কেউ কথা বলছে, সবাই না, কেউ কেউ কথা বলছে। কিন্তু আমি আমি হলাম মাঠ থেকে মাঠ থেকে একেবারে রাজপথ থেকে রাজপ্রসাদ, দুটোর সব জায়গাতেই আমার যেহেতু পদচারণা আছে, আমি রাজপথের পালসটা বুঝি, সাধারণ মানুষের পালসটা বুঝি। আপনি একটা চায়ের দোকানে যে বসে দেখেন, এটা নিয়ে কিন্তু কোনো কথা নেই। হুম হুম। হ্যাঁ, তাদের তাদের কথা কি, তাদের কথা হলো যে এই পাশের বাড়ি ছেলেটা গুলি খেয়েছে। আমার বাচ্চার আরেক ভাই, তার ভাইয়ের তারই খালাতো ভাইয়ের একটা ভাই শহীদ হয়েছে, সেখানে তারা ব্যস্ত আছে। প্রতিটা জায়গাতেই একজন না একজন শহীদ আছে, আহত আছে, সে কাছে মানুষ এগুলো নিয়ে চিন্তিত। এই যে কে সঙ্গীত নিয়ে কথা বল, হ্যাঁ, মানুষ চিন্তা হতো, মানুষের কথা হতো যদি ক্ষমতা কেন্দ্র থেকে কোনো কিছু আসতো, তাদের দেশ থেকে কোনো কিছু দেওয়া হতো। তাদের অনেক কাজ আছে, এই হয়তো বিতর্কে জড়ানোর সময় এখন না। তারা যদি এটা বলে যে না, আরেকটা পক্ষে হয়তো বলবে হ্যাঁ আপনারা বললেন, একটা পক্ষ নিলেন, হ্যাঁ বললেন, আরেকটা পক্ষ তখন এই মাঝখানে তাদের আসাটাই উচিত না, তাদের কোনো মতামত দেওয়াটাই উচিত না। আমাদের নিজেদের বোধ থেকে, আমরা যখন লিখি নিজেদের বোধ থেকেই বোঝা উচিত যে এই কুতর্কের সময় কি, এটা কিনা। আসলে এই ওই ধরনের ফেক কুতর্কের নিউজ সময়টা, গুলো থেকে আমাদের বিরত এই থাকতে কুতর্কের হবে। সময়টা এটা কিনা, এখন যেহেতু না। ক্ষমতা কেন্দ্র থেকে আসেনি। হ্যাঁ হ্যাঁ। ক্ষমতা কেন্দ্র থেকে আসেনি, বারবার বলছি আমি এই কথাটা, বারবার মেসেজটা, যেহেতু ক্ষমতা কেন্দ্র এখান থেকে কোনো কথা আসেনি, একজন বলেছেন, তার কথায় নেচে সবাই পড়ে গেলাম, তাহলে সেই একজনকে কি আমরা ক্ষমতা কেন্দ্র মনে করছি? এরকম তো আরো অনেক তৈরি হবে, সবগুলোকেই কি এরকম উত্তর দিতে হবে তাহলে হ্যাঁ, আপনাকে, তাই না? সেটাই। আমিও তো একটা, আমি তো বললাম যে আমি যে বঙ্গভঙ্গ নিয়ে কথা বললাম, এটা নিয়ে যদি আমি কথা বলতে যাই, তাহলে একটা বড় বিতর্ক সৃষ্টি হবে, এখানেও একটা বড় বিতর্ক সৃষ্টি হবে। কিন্তু আমি এই সময়টা যদি বুঝি, আমার একটু যদি জ্ঞান বুদ্ধি থাকে, এই সময়টাকে আমি এই বিতর্কটাকে এড়িয়ে চলবো। বিতর্ক কখন হয়, কথা কখন হয়, কখন বুদ্ধিভিত্তিক বাহাস হয়, বাহাসের একটা সময় থাকে। সময়টা কখন, যখন আমরা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা মোটামুটি নিশ্চিত করতে পারবো, অথবা এখন যে সামাজিক অস্থিরতা আছে এইটাকে দূর করতে পারবো। এইটা এখন প্রধান লক্ষ্য আমাদের, যে আমাদের এই যে যে বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে, দাবি উঠছে, এইটা উঠছে, আনসারদের একটা ঘটনা গেল, এই শ্রমিকদের নিয়ে একটা ঘটনা ঘটছে, দেখা গেল, আশ্চর্য, আপনি আশ্চর্য হবেন যে শ্রমিক আন্দোলন, শ্রমিকরা জানেন আমরা কি দাবি করছি, কি হুম, দাবি আসছে। হুজুগে। হ্যাঁ,
এই যে যে হুজুগ তুলে দেওয়া হচ্ছে, এটাও তো হুম, একটা হুজুগ, সেই শ্রমিকদের মতো এটাও তো একটা হুজুগ তুলে দেওয়া হচ্ছে। এটা যদি আমরা বুঝতে না পারি, এতটুকু বুদ্ধি যদি আমরা না থাকে আমাদের, তাহলে আমাদের তর্কে জড়ানোই তো উচিত না। আমাদের আসলে কোনটা ফেক নিউজ আর কোনটা মানে আহ, কার্যকর নিউজ যেগুলো দরকারি, আমাদের এই দুটো তফাৎ বুঝতে হবে সাধারণ মানুষকে, যারা আমরা আমি এই আমি যে এই জায়গায় তর্কের বলি, বিতর্কে আপনি মিস দৌড়াচ্ছে। ইনফরমেশন, ডিসইনফরমেশন, মেল ইনফরমেশন, হুম, তিনটা হুম, জিনিস আছে। হ্যাঁ, মিস ইনফরমেশন হলো ভুল তথ্য। যেমন এই যে ই দিয়ে নেওয়া হয়ে বলা হলো আজকে যে সেন্ট মার্টিন যেতে নিবন্ধন হুম, হুম, করতে হুম, হবে, এটা একটা ভুল তথ্য ছিল, মিস ইনফরমেশন। ডিসইনফরমেশনটা কি? যে ইনফরমেশনটা আমি জানি, কিন্তু এইটা এখন জানালে সমাজ ক্ষতিগ্রস্ত হবে, হুম, একটা হুম। বিভ্রান্তির সৃষ্টি হবে, সমাজে একটা সময় কেওয়াস নষ্ট সৃষ্টি হবে। হবে। হ্যাঁ, কেওয়াস সৃষ্টি হতে পারে, এটাকে আমার এড়িয়ে যাওয়া উচিত। এইটা 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 আর হলো মেল ইনফরমেশনটা কি? একটু সত্যের সাথে অনেকগুলো মিথ্যা মিশিয়ে একটা বিশাল একটা, যেটা মারাত্মক রকম ক্ষতিকর। তো এই জিনিসগুলো, এই টার্মগুলো আমাদের বুঝতে হবে। বুঝতে হয়ে কোনটা আমাদের রাখতে হবে, কোনটা ছেড়ে দিতে হবে, এই সময়টা, এইটা এই সময়ের না। আপনি এখন খেতে বসেছেন, খেতে বসে তো আপনি তবলা বাজাতে পারবেন না, আপনার খাওয়ার কাজটা আগে সারতে হবে। খাওয়াটা শেষ করে তারপর তবলা বাজান। আপনি খাওয়াটা শেষ করেন, আপনার আপনার উদর তৃপ্তি, এন্টারটেনমেন্ট। আপনি খেলা নিয়ে চিল্লাচ্ছেন যে আমরা খুব জিতেছি, এটা আমাদের এখন খেলা নিয়ে এটা আমাদের ভালো, আমাদের আনন্দ দিয়েছে, আমাদের তৃপ্তি দিয়েছে, কিন্তু এটা না হলেও আমাদের চলতো। আমাদের মূল কাজটা কি? আমাদের মূল কাজটা একটা ইনক্লুসিভ রাষ্ট্র গঠনের চিন্তা করা, আমাদের এই সমস্যাগুলো উতরানো। এখন এই কুতর্কগুলির কোনো প্রয়োজন নাই। বিতর্ক সৃষ্টি করা যায় আজকে কেন? আজকে একটা খবর দেখলাম সোশ্যাল মিডিয়াতে, যে একটা হিন্দু ছেলেকে, কোন গ্রামের আমি নাম এই মুহূর্তে মনে করতে পারছি না, যে সে আমাদের নবীর নাম বিকৃতভাবে বলাতে বা কিছু একটা কটূক্তি করাতে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, এবং এই আমেরিকাতেই। না না, আহ, মেরে ফেলা হয়নি, না, বিচার আমি হয়েছে। বলছি রিতা, না না, এটা ওইটা এটা কিন্তু মিস দেওয়া এসছে, ইনফরমেশন এবং ছিল। নিচে কিন্তু অনেকেই তখন দিচ্ছে কমেন্টে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। যারা যারা মানে অনুভূতি প্রবণ হয়ে এটা দিচ্ছে, যে হায় হায়, মেরেই ফেললো, মেরেই ফেললো, বাঁচিয়ে কি রাখা যেত না, তার বাবা মার এখন কেমন লাগছে, এরকম আবেগঘন স্ট্যাটাস দেখলাম। এবং ওই কমেন্টের ভেতরেই নিচে কিন্তু সবাই ওই লিঙ্ক দিয়ে দিচ্ছে যে ব্যাপারটা ঠিক না, সে মারা যায়নি, সে বেঁচে আছে। তো এই এই একটা আমি একটা উদাহরণ দিলাম আসলে। এটা হচ্ছে, এরকম হচ্ছে চারিদিকে, এবং এটা এখন হবে। এটা হবে, সাধারণ মানুষ যাদের চিন্তা ভাবনাটা, দৃষ্টিটা বেশি প্রসারিত না, তারাই এগুলোর ফাঁদে পড়বেন, এবং এগুলো নিয়ে আহ, বিশাল একটা ফেনায়িত অবস্থার মধ্যে তৈরি করবেন নিজেরা। আনন্দ পাল আনন্দ আমার মনে পাল হয় উত্তর আরেকটা পেয়ে কমেন্ট গেছেন। করেছেন, হ্যাঁ আনন্দ পাল আবার বলেছেন, আমি জি। একটু বলে নেই, হুম, হুম, সম্ভবত হুম। আমি যদি ভুল না হয়ে থাকি, আনন্দ পাল নিজেও শিক্ষকতায় আছেন, যদি ভুল না হয়ে থাকে, আলোক আচার্য তারাও শিক্ষকতায় আছেন, এবং তারা খুবই সাপোর্টিভ, তারা খুবই আন্ডারস্ট্যান্ডেবল পারসন। তো আনন্দ পাল আবার লিখেছেন যে যিনি বলেছেন কথাটা আসলে তিনি, তাকে কিন্তু সিংহভাগ মানুষ সাধারণ মানুষের কাতারে ফেলে না, এটা মন্তব্য করেছেন আজমিকে। আচ্ছা, আহ, এখানে এই এই প্রশ্নের উত্তর দেওয়া যায়। রিতা, আপনার অফ হয়ে গেছে। জি। হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটা এইভাবে দেওয়া যায়। পিতৃ পরিচয়, পিতৃ পরিচয়ের অর্থাৎ সে গোলাম আজমের ছেলে, হুম, হুম। রাইট। জামায়াতের আমির ছিলেন। হ্যাঁ, তার ছেলে বলেই কি এটার খুব বেশি গুরুত্ব দিতে হবে? সে তো জামায়াতের আমিরও না এখন, সে জামায়াতের রাজনীতির সাথে সংশ্লিষ্টও না। এখন আপনি যদি আহ সবকিছুতেই গুরুত্ব দিতে চান, হুম, হুম। তাহলে তো সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সোহেল তাজকে, তাজউদ্দিনের ছেলে হিসেবে। কারণ তিনি প্রথম সরকার প্রধান হুম। এই দেশে। হ্যাঁ, তার ছেলেকে বেশি গুরুত্ব দিতে হয়, তার কথায় গুরুত্ব দিতে হয়, তাকে অনেক উপরে তুলতে হয়। কিন্তু আমরা কি সেরকম দিচ্ছি? আপনি একটা, তার সে কি কাজ করে, সে যদি জামায়াতের আমির হতো বা জামায়াত ইসলামের রাজনীতির সাথে যুক্ত থাকতো, বা সে একটা জায়গায় থাকতো, রাজনীতির একটা জায়গায় থাকতো, একজন মানুষ যিনি ট্রমাটাইজড এখনো, তিনি যে এতগুলো কথা বললেন, তার আয়না ঘরের জীবন, তার কি দোষ ছিল? তার আহ, গোলাম আজমের ছেলে বলে কি তাকে আয়না ঘরে রাখতে হবে? তার কি দোষ ছিল? আয়না ঘরে রাখার প্রশ্নটা আগে তার সেখানে, দোষটা। হ্যাঁ। তো প্রশ্নটা এই সেখানে। এইসব এই কথাগুলো, এই কথাগুলো আসলে কুতর্ক, টোটালি কুতর্ক। এই কুতর্কের সময় এখন না, এই কুতর্কের সময় এখন না। হ্যাঁ, এটা যদি তারেক রহমান বলতেন, বাংলাদেশের
প্রধানতম দল, এখন সবচেয়ে জনপ্রিয় যে দলটা, তিনি যদি বলতেন তাহলে কথা হতো যে তিনি দলের প্রধান হিসেবে, ভারপ্রাপ্ত প্রধান এখন, তিনি প্রধান হিসেবে, সুপ্রিমো হিসেবে এই কথাটা বলেছেন। হ্যাঁ, কিন্তু তিনি কি বলছেন? তিনি তো বলছেন ইনক্লুসিভ রাষ্ট্র গড়ার কথা। তিনি আজকেও বললেন যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চাই, এটা চাই, ওইটা চাই। তিনি যে কথা বললেন জাতীয় সরকারের একটা কনসেপ্ট আনছেন সামনে, এই কথাগুলি বলছেন। আপনি এগুলি নিয়ে কথা বলেন না কেন? যে এই কথাগুলো বলছে এটা ভুল না শুদ্ধ, এটা নিয়ে কথা বলেন না কেন? যে জাতীয় সরকার উনি খারাপ বলেছেন এটা বলেন, নাহলে বলেন ভালো বলেছেন। কারণ উনি, আমরা জানি যে এখন যদি নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতায় যাবে, এটা পরিষ্কার। তো উনি কথা বলেছেন, উনার কথা নেই। আপনি নিজ থেকে ধরে কে কি বলল? একজন গোলাম আজমের ছেলে, গোলাম আজম একজন বিতর্কিত মানুষ, হ্যাঁ, তাই দেখেন নিয়ে প্রশ্নটা বিতর্ক কতটা আছে। তার ছেলে ট্রমাটাইজ কতটা একজন কি বিতর্কিত, বললো সেটা নিয়ে ধরে তো কিছু নাই। কতটা একজন বিতর্কিত বুদ্ধিজীবী যে কি আমরাও বললো? সময় পার করে ফেলেছি। রেজা ভাই, আমরাও অনেক সময় পার সময় করে হয়ে গেছে। ফেলেছি। আমি আবার ফেরত যাচ্ছি আপনাকে বন্যা সম্পর্কিত, যে অগাস্টের 21 তারিখ থেকে যেই ভয়াবহ পূর্বাঞ্চলের বন্যা, সেটাতে খুবই মানে বিভিন্ন অঞ্চলে ভয়াবহ ক্ষতির সৃষ্টি করেছে। শিশুরা প্রিয়জনকে হারিয়েছে, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তারপরে তাদের ছোট ছোট যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো, মুদি দোকান, ইলেকট্রনিকের দোকান, হাঁড়ি পাতিল, কাপড় চোপড়ের দোকান, এগুলো পণ্যের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই ভয়াবহ বন্যার পর দেশের বিভিন্ন অঞ্চলে যে ক্ষতি হয়েছে, বিশেষ করে শিশুদের উপর যে প্রভাব পড়েছে, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষতির পরিমাণ, ক্ষতিগ্রস্ত এলাকায় বাড়িঘর পুনরুদ্ধার ও সহায়তা কার্যক্রমের কি পদক্ষেপ নেওয়া হয়েছে বা নেওয়া দরকার বলে আপনি মনে করেন? দেখেন, এইটা 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 আপনার কাছে, আপনি আমেরিকার মতো একটা রাষ্ট্রের দেশে থাকেন বলেই আপনার কাছে এগুলো খুব গুরুতর প্রশ্ন মনে হচ্ছে। কিন্তু আমরা যারা সবসময় প্রতি বছরই বন্যার মুখোমুখি হতে অভ্যস্ত, প্রতি বছর এরকম ক্ষতির সম্মুখীন তারা হতে ডুবছে এবং অভ্যস্ত, বেঁচে উঠছে, আবার হ্যাঁ, ডুবছে এবং বেঁচে বেঁচে এইটা উঠছে। আমরা আমরা ম্যানেজ করতে পারি। এটা নিয়ে খুব বেশি অরিড হওয়ার কিছু নাই, এটা একদম আমরা ঠিক ম্যানেজ কথা, করতে পারি। একদম ঠিক কথা। যখন 2011 সালে এখানে একটা ঝড় আসলো, ইলেকট্রিসিটি চলে গেল এবং 15 দিন পর্যন্ত এই আমাদের পাশের এলাকাটা একদম পানির নিচে, মানে ইলেকট্রিসিটি ছাড়া ছিল। তখন পুলিশ পাহারায় রেখেছিল। তা আমরাই তখন বাঙালিরা বলা বলি করতাম যে আসলে আমরা তো অর্ধেকটা বাংলাদেশ থেকে গড়ে তারপরে এদেশে এসেছি। আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষ, এই যে ফেনীর কথা বললাম, বরিশালের ওদিকে চর অঞ্চলের মানুষ, এরা প্রতি বছরই ডুবছে, আবার কিন্তু বেঁচে উঠছে। তারা কিন্তু হ্যাঁ, তলিয়ে যাচ্ছে না, কারণ তারা প্রতি বছরই লড়াই করছে। কিন্তু এখানকার মানুষ, ওই যে আপনি যেটা বললেন ওয়েলফেয়ার কান্ট্রি, এরা হচ্ছে প্রোটেক্টেড, কাকনরা যে খুব স্ট্রংলি প্রোটেক্টেড। খুব দক্ষতার সাথে ভালো একটা কথা কৌশলে বলেছে। বিশাল বড় একটা প্রশ্নের জবাব এক দিয়ে বাক্যে দিয়ে ফেলেছেন দিচ্ছেন, এই জন্য আমি হাসলাম। একদম। না, একদম ঠিকই, ঠিক আমি জায়গাতে ধরছেন আপনার। আপনাকে একটা প্রশ্ন করি, আর দুইজনকেই প্রশ্ন করি, সোহান নাজনীন এবং এসবিরিতা, হ্যাঁ, হ্যাঁ। আপনারা আমেরিকাতে থাকেন। আমাদের দেশের মানুষের কল্যাণ, মানুষের যে চরিত্র বা মানুষের যে এটা একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করার মতো হুম, হুম। মন, মানসিকতা সবই আমাদের আছে। কিভাবে আছে আপনি বলি। আপনি দেখেন 5 তারিখ থেকে 4-5 দিন এখন পর্যন্ত আইন শৃঙ্খলা কিন্তু পুরো প্রতিষ্ঠিত হয় নাই, পুরোপুরি প্রতিষ্ঠিত হয় নাই বাংলাদেশে আইন শৃঙ্খলা। পুলিশ নাই বললেই চলে, কয়েকদিন তো পুলিশ ছিলই না, কিছুই ছিল না। এরকম একটা চিন্তা করেন তো আপনি, নিউ ইয়র্কে যে পুলিশ নাই, আইন শৃঙ্খলা নাই, কি হতো? নিউ ইয়র্কে 5 মিনিটের জন্য কারেন্ট চলে গেলে কি অবস্থা হতে পারে সেটা একটু চিন্তা করে দেখি, কারণ এখানে কখনো কারেন্ট যায়নি, ইলেকট্রিসিটি যায়নি। কিন্তু আমাদের দেশে কি হচ্ছে, ইলেকট্রিসিটি যাওয়াটা আমরা যখন ছিলাম সে সময় খুবই একটা সাধারণ এবং স্বাভাবিক ব্যাপার ছিল। হ্যাঁ, তো আসলে এটা আমরা বুঝি, কিন্তু আমরা যে বুঝি না তা না, আমরা। বাংলাদেশে 5ই আগস্টের পরে কি হলো, পুলিশ ছিল না কয়েকদিন, হ্যাঁ, একেবারেই ছিল না। ব্যাংকে সরকার আপনি দারোয়ান ছিল না ছিল বিশ্বাস করেন না। তো, ক্ষমতায়। আপনার দেশে যদি 5 দিন পুলিশ না থাকে, কেউ কোনো কিছু বাধা দেওয়ার না থাকে, কি আপনি হবে? আপনি 5 দিনের কথা বলতেছেন, 5 দিন না, আমাদের 5 ঘন্টা, পাঁচ আমাদের ঘন্টা 5 ঘন্টাও যদি থাকে, এক্স্যাক্টলি। মানে সিস্টেম বদলে যাবে। আর আপনারা বাংলাদেশে কতদিন ছিলেন? 4 দিন সরকার বিহীন ছিলেন, রাইট? হুম, হুম। হুম। অন্তর্বর্তীকালীন সরকার। ব্যাংকগুলোতে কোনো ইয়ে ছিল তো না, কিন্তু গার্ড ছিল না, এই বলা চার হচ্ছিল। দিন যে আপনারা, আমাদের বাংলাদেশের মানুষ যে 4 দিন সরকার বিহীন ছিল, এবং ছিল না, হ্যাঁ। লুটপাট ডাকাতি অনেক কিছু ঘটেছে, হতে ঘটে পারতো। যাওয়ার পরেও যে সব আবার ওই যে কি বলে না, মানে নদীর জলে ডুবতে ডুবতে আপনি সব আপনি আবার ডাকাতির ভেসে কথা ওঠা বলছেন তো? চলে আসছে। ডাকাতি তো একটা প্ল্যান্ড ওয়েতে, প্ল্যান্ড ডাকাতি ওয়েতে তো আসা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ না হ্যাঁ, আমি ওইটা বোঝাই বলছি যাচ্ছে। না। এটা 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 তো মানে তৈরি করা।
না, ডাকাতি। এটা এটা আমি খুবই সেটাই বলছি, সুস্বাদু। আমি কি একটু হ্যাঁ বলে নিই, তো সময় যেহেতু সংক্ষিপ্ত হ্যাঁ, এটা তৈরি করতেছি। করা, এটা আপনি আপনার সাথে একমত, এটা এটা হ্যাঁ, প্রিপ্ল্যান। আমি জি। সংক্ষিপ্ত করে দিই আপনাকে। এইখানে যে আপনাদের ওখানে যদি হতো, তাহলে এই 4-5 দিনে বড় বড় যতগুলো আপনি তো মল রাষ্ট্র ছিল দেখতেন লুটপাট। না, 4 দিন পর আর রাষ্ট্রই থাকতো না, আপনি দেখতেন না তো। না, আমি আমি সেটাই বলছি যে থাকতো না কিছু, লুটপাট হয়ে যেত, সব হয়ে যেত। তাহলে আমাদের দেশের মানুষ এতটুক সভ্য যে হুম। আমরা নিজেরা নিজেদের প্রোটেক্ট করেছি, কেউ কারো রাত জেগে পাহারা দিয়েছি। সেটাই। এই মানে পূর্ব পরিকল্পিত ডাকাত, যেটা ডাকাত না, যা ধরা পড়েছে তারা তো দেখেছেনই তাদের অবস্থা, তাদের নাচানো হয়েছে, গাওয়ানো হয়েছে। তো এটা এই অবস্থা। তো আমাদের এই মন মানসিকতার মানুষ আমাদের দেশে কি নাই বলেন তো? আমাদের মাটি উর্বরা, আমাদের হুম। হুম। আহ জলজ সম্পদ আছে, আমাদের খনিজ সম্পদ আছে, আমাদের প্রাণীজ সম্পদ আছে, আমাদের সবকিছু আছে। আমাদের তো উৎসের অভাব নেই, আমাদের আমাদের যা নেই। সবকিছু আছে। কিন্তু আমাদের এই যে যে ফ্যাসিস্ট রেজিম, হুম। হুম। আমরা যেভাবে এগোচ্ছিলাম, আমাদের অনেকে যে উন্নয়নের কথা বললেন, সোহানা নাজনীন, আমি প্রথমেই থামিয়ে দিচ্ছি, যে উন্নয়নের কথা বলেন, এই ফ্যাসিস্ট রেজিম যদি না থাকতো, আমাদের যা আছে সব নিয়ে যদি আমরা কাজ করতে পারতাম, আজকে এই যে যে 26 লাখ ভারতীয়র কথা বলে আমাদের ওখানে কাজ করে খায়। হুম। হ্যাঁ, হুম। হ্যাঁ, 26 লাখ ভারতীয় বা আমাদের দেশে কাজ করে খায়, যে কথাটা হচ্ছে। সেদিন ভারতের সংসদে একজন মুসলিম সংসদ সদস্য বলছিলেন যে আপনারা বাংলাদেশ বাংলাদেশ নিয়ে কথা বলেন, আমাদের দেশের 9,600-র মতো শিক্ষার্থী বাংলাদেশে পড়তে যায়, আর বাংলাদেশ থেকে আমাদের ওখানে পড়তে আসছে কতজন, 2,000-এর মতো। তাহলে আমাদের যে এই যে মানুষের শক্তি, আমাদের শ্রম শক্তি, সব মিলিয়ে, সব যে উৎসগুলো আছে সব মিলে তো আমাদের এখানে কাজ করতে আসতো মানুষ। এতদিনে আমাদের যে অবস্থা ছিল, আমাদের যে মেন্টালিটি ছিল, আমরা যেভাবে কাজ করতে চাই, আমাদের মানসিকতা, সব মিলিয়ে তো এটাতে তো কেউ গাঁথতে পারেনি, এক সুতায় গাঁথতে পারেনি। আর এই ফ্যাসিস্ট রেজিম তো 17 বছরে সব ধ্বংস করে, প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে। এই উন্নয়নের কথা বলেন, এটা টোটালি ভুয়া। ওই যে বাচ্চারা ভুয়া স্লোগান দিচ্ছে না, সবকিছু হুম। ভুয়া এগুলি। এগুলি জাস্ট লুটপাটের জন্য করা হয়েছে উন্নয়ন নামে, কংক্রিটের। আপনি না, আপনি 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 আমাদের একটা জেলা পর্যায়ের হসপিটাল হলো 8 তলা। আপনি বার্লিনে কয়তলা 2 তলাতে আর উপরে কোনো হাসপাতাল পাবেন না। আমাদের জেলা পর্যায়ে একটা হসপিটাল 8 তলা, কিন্তু একটা এক্সরে মেশিন নাই, একটা আইসিইউ নাই, একটা কার্ডিওলজির বিভাগ নাই, নিউরোলজির বিভাগ নাই। মানে ম্যানেজ করার একটা জেলা হাসপাতালের কোনো ক্ষমতা নেই। আপনি 8 তলা বিল্ডিং দিয়ে কি করবেন? এই এক্স্যাক্টলি। অবকাঠামোটা করা হয়েছে জাস্ট লুটপাটের জন্য, আর তো কিছু না। এই স্ট্রাকচার তো কোনো উন্নতি পরিচয় বহন করে না। সেটাই বললাম যে 4 দিন মামা, ক্যান ইউ প্লিজ গো। 4 দিন সরকারবিহীন যে আমরা বাংলাদেশ দেখেছি, এই বাচ্চারাই মানে সব সামলে নিয়েছেন, ওই মানুষরাই সব সামলে নিয়েছেন। এটা তো যুক্তরাষ্ট্রে চিন্তাই করা যায় না যে 4 ঘন্টা সরকার থাকবে না, মানে হুম। ধ্বংস হুম। হয়ে হুম। যাবে তো। ধ্বংস হয়ে যাবে না, আমাদের এটা আসলে আমরা আমরা আমেরিকায় থাকি, কিন্তু আমরা কিন্তু কখনো বলি না যে আমেরিকার মতো বাংলাদেশ হোক বা হওয়া উচিত। আমরা মনে করি right। এই দেশের যেই নিরাপত্তা, জীবনী নিরাপত্তা সম্পর্কিত যে ব্যাপারগুলো আছে, মানে ভালো অভ্যাসগুলো, আমাদের ইচ্ছা করে যে আমাদের দেশেও যেন এগুলো প্রচলন হয় বা মানুষজন যেন এভাবে নিজেদেরকে চেঞ্জ করে। বাঙালি একটা অদ্ভুত জাতি, এদের যে বুক ভর্তি ভালোবাসা এবং একাগ্রতা, সেটা তো প্রমাণ হয়ে গেল। তো সুতরাং তাদেরকে আর অন্য দেশকে ফলো করা লাগবে না, নিজেদের একটা ভালো শাসন যদি থাকে আমাদের দেশে, আমার মনে হয় আর কিছু সেটাই লাগে না। আয়নের সেটাই। সেটাই বিরোধ সেটাই থাকলেই সোহানা হয়ে যায়। নাজনীন, আমাদের হাতের 1 মিনিট সময় আছে। আচ্ছা, 1 মিনিট সময় আছে। ফরিদা ইয়াসমিন আমাদেরকে একটা প্রশ্ন রেখেছেন, আমি বলি যে নতুন বাংলাদেশে ডাক দিয়েছে ছাত্র সমাজ, যেটা প্রশংসার যোগ্য, কিন্তু নতুন বাংলাদেশ করতে গিয়ে পুরনোদের বিদায় দিচ্ছে, যখন তখন বাধ্যতামূলক অবসরে দিচ্ছে বিনা দোষে। অভিজ্ঞতা সম্পর্ক সরকারি কর্মচারীদেরকে এভাবেই বিদায় দেওয়া কি ঠিক হচ্ছে বলে মনে করেন আপনি? আপনি তো কারণ ফরিদা ইসলামকে বিনয়ের সাথে জানাচ্ছি, আপনি তো এই বিদায়ের কথা বলছেন, আরো অনেক বেশি বিদায় দেওয়া প্রয়োজন। আপনি কি জানেন, আপনি যদি এই দেশে আসেন তাহলে দেখতে পাবেন, ওই যে আমাদের শেখ যিনি পালালেন, বললেন না তার পিয়নও 400 কোটি টাকার মালিক। তো আমাদের এখানে খুঁজলে সবারই সবকিছু পাওয়া যাবে, এবং তারা এই ফ্যাসিস্ট রেজিমকে দীর্ঘায়িত করার পিছনে এইসব লোকরাই দায়ী। অতএব বাধ্যতামূলক অবসর না, শুধু শাস্তির আওতায় আনা উচিত, যেহেতু আমাদের টাকা, আমাদের শ্রম ঘামের টাকা, আমরা ভ্যাট ট্যাক্স যে দিচ্ছি সেই টাকা দিয়েই তারা এই আয়সী জীবনযাপন করেছে।
হ্যাঁ, এই আপনি বিশ্বাস করবেন কিনা জানি না যে আমাদের যে বিএমডব্লিউ গাড়ি ব্যবহার করা হয়, আমাদের যে বিভিন্ন গাড়ি দেওয়া হয় কর্মকর্তাদের, যে বাংলাদেশের টাকায় যেগুলো গাড়ির মূল্য কোটি টাকার, সব গাড়ির মূল্য কোটি টাকার উপরে। তো এই যে যেটা বিলাসিতা, এই যে যে অবস্থা এদের এইভাবে গড়ে তোলা হয়েছে, তাদের আপনি যদি বাড়ি গাড়ির খবর নেন, অবস্থার খবর নেন, তারা কিভাবে কি করেছে, এগুলো যদি জানেন, তাহলে এই বাধ্যতামূলক অবসর আপনার কাছে খুব ছোট মনে হবে, যে আপনার মনে হবে যে এটা খুব এটা এটা শাস্তি হলো না, এটা বরং সেফ এক্সিট দেওয়া হলো, আর কিছু না। ধন্যবাদ কাকন রেজা। আমার মনে হয় ফরিদা ইয়াসমিন ওনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। আমাদের সময় শেষ হয়ে গেছে। 1.5 ঘন্টা, আমরা কিন্তু 1.5 ঘন্টা বসে আছি। হ্যাঁ কাকন ভাই, সময় হুম। আপনাকে শেষ হয়ে অসংখ্য গেছে আরো ধন্যবাদ। 30 মিনিট আগে। আরো 30 মিনিট আগে শেষ আচ্ছা, হয়ে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি ঘুম নষ্ট করে আমাদের সাথে বসেছিলেন কাকন ভাই, এবং আপনি আবারও হ্যাঁ, আসবেন। আপনার কাছ থেকে আমাদের আরো অনেক ব্যাখ্যা শোনা দরকার। আমি অনুষ্ঠান শেষ করে দিচ্ছি। ধন্যবাদ এইচবি রিতা। আজকের মতন আমরা বিদায় নিচ্ছি। সময় শেষের দিকে অতিথিদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে গেল, এবং এই মন্তব্যের জন্য সবাইকে ধন্যবাদ। দর্শকদেরকেও ধন্যবাদ, যারা বিশাল একটা ইয়ে নিয়ে ধৈর্য নিয়ে বসে শুনেছেন এতক্ষণ। আশা করি আমরা একই সঙ্গে এই সংকটগুলো কাটিয়ে উঠতে পারবো নতুন এক বৈষম্যপূর্ণ বাংলাদেশ দেখার আশায়। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন। শুভরাত্রি।